দিনে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিলাম, অথচ কপাল দেখো রাতেই হারামজাদাটাকে আমার বিয়ে করতে হচ্ছে। ব্রেকআপের থেকেও দ্বিগুণ কষ্ট হচ্ছে আমার। কে বলেছিল ছাগলটাকে গিফট ফেরত দিতে? দিবি তো দিবি, মাঝরাতে কেন গিফট ফেরত দিবি? মন চাচ্ছে এখনই ছাগলটাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেই। এলাকার মুরব্বীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, পাশে আমার সদ্য এক্স বয়ফ্রেন্ড ফালাক। চেহারা দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ ফালাকি সব নষ্টের গোড়া। ছি 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 ছি, ইকবাল সাহেবের মেয়ে এমন করবে আমরা কল্পনাও করি নাই কখনো। শেষমেশ রাত দুপুরে ছেলে মানুষ নিয়ে নষ্টামি, কি যুগ আসলো। গণি চাচার কথা শুনে ইচ্ছে করছে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাই। ব্যাটা তুই আগে পুরো ঘটনাটা শুনে নে ভালো করে, তা না চোখের সামনে যা দেখেছে তাই নিয়ে লাফাচ্ছে। চোখে যে সব সময় সঠিক জিনিস দেখে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে সিদ্ধান্ত কী নিলেন ভাইজান? মিথিলার বাবা গণি চাচাকে বললেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি গণি চাচা, কোনো গণ্ডগোল হলে সে তা মিটিয়ে দেন। বয়স বেশি হয়, জ্ঞান অভিজ্ঞতা বেশি, তাই সবাই ওনাকে শ্রদ্ধা করে চলেন। কিন্তু এই মুহূর্তে লোকটাকে আমার পৃথিবীর সবচেয়ে বুদ্ধিহীন প্রাণী মনে হচ্ছে। আমাকে বা ফালাককে কিছু বলার সুযোগই দিচ্ছে না, ধমক দিয়ে আর এক গাধা কথা শুনিয়ে চুপ করে রাখলেন। গণি চাচা চশমাটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো দিনকাল ভালো না বেশি, তরুণ প্রজন্মটা নষ্টামিতে ভরে গেছে। দোয়েলও হয়তো আবেগের বসে তাই করতে যাচ্ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ভাগ্যিস আমরা দেখে ফেলেছি। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আমার মনে হয় ওদের দুজনের বিয়ে দেওয়া উচিত। আপনার মতামত কি ইকবাল সাহেব? আপনারা যা ভালো বোঝেন তাই করেন। ক্ষীণ কণ্ঠে বলে বাবা। বুঝতে বাকি রইল না বাবা আমার দ্বারা মনক্ষুণ্ণ হয়েছেন। আপনারা যা ভালো বুঝেন মানে? পুরো ঘটনাটা আপনারা কেউ জানেন? এক পলক দেখে মন গড়া কাহিনী করে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্টের জন্য উঠে পড়ে লেগেছেন। দোয়েল, হুঙ্কার দিয়ে উঠে বাবা। আমি বেশ চমকেই যাই, ভয় পেয়ে বাহিরের মানুষজনের সামনে কেঁদে দেই। বাবা আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, অথচ আজ ওই ছাগল ফালাকের পাগলামির জন্য বাবা আমায় বাহিরের মানুষের সামনে ধমক দিলেন। রায়হান, জি চাচা। এত রাতে তো কাজী টাজি পাবে না, এক কাজ করো, তুমি মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসো। গণি চাচার কথা শুনে রায়হান ভাইয়া বেরিয়ে যায়। রায়হান ভাইয়া আমাদের প্রতিবেশী মিথিলার বড় ভাই, অর্থাৎ মানিক আঙ্কেলের বড় ছেলে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে বেকার জীবন পার করছেন। অবসর কাটাতে মেয়েদের পেছনে ঘোরেন। মানুষের কাছে শুনেছি চৈতি আপুর সাথে ওনার সম্পর্ক আছে, যদিও আমি নিশ্চিত নই তাতে। তার যদি রিলেশন থেকে থাকে তাহলে কেন সে আবার মেয়েদের পিছনে ঘুরবে? বিভিন্ন আকার ইঙ্গিতও বুঝিয়ে দিয়েছেন আমাকেও তার ভালো লাগে, যদিও আমি বুঝিও না বুঝার ভান করেছি। এলাকার ছেলে ছোকরারাই মূলত তার আসল ক্যারেক্টার সম্পর্কে অবগত আছে, কিন্তু মুরব্বীদের কাছে তিনি নেহাতি ধোয়া তুলসী পাতা। এবার এই ঘটনার সূত্রপাতে আসা যাক। বেশ কয়েকদিন ধরে ফালাকের সাথে আমার ঝামেলা হচ্ছিল। ঝামেলাটা মূলত ছিল ফালাকের আমাকে দেওয়া অবহেলা নিয়ে। অনেকের কাছে এটা স্বাভাবিক বিষয় হতে পারে, তবে আমার কাছে এটা শুধুই অবহেলা। কোনো দামি গিফট চাইনি আমি ফালাকের কাছ থেকে, চেয়েছি শুধু একটু সময়, যা ও আমায় দিতে পারেনি। মন খারাপের সময় পাইনি ওকে আমি, যার কারণে ওর প্রতি আমার অনেক তীব্র রাগ ঘৃণা সৃষ্টি হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা এগুলো নিয়ে আমাদের ঝগড়া হয়। পরে বিকেলের দিকে অবশেষে আমরা সম্পর্কের ইতি টানি। প্রথম প্রেম, অনেকটা ইমোশন ছিল সম্পর্কে, সাথে তার প্রতিও ছিল আমার তীব্র মায়া, যার কারণে ব্রেকআপের পর আমি অনেক আপসেট হয়ে পড়ি। কোনো কাজে মন বসাতে পারছিলাম না। পড়াশোনা তো নাই, এদিকে সামনে আমার এইচএসসি পরীক্ষা। রাত জেগে পড়া আমার বেশ পুরনো দিনের অভ্যাস, কিন্তু সেই দিন রাতে না আমি পেরেছি পড়তে আর না পেরেছি আমি ঘুমাতে। বইয়ের পাতা ভিজিয়েছি নোনা জলে। ঝগড়াঝাটি আমাদের রিলেশনে একটা কমন বিষয় ছিল। 5 বছরের সিনিয়র হওয়ার সত্ত্বেও আমাদের আচরণ ছিল সেম এজ কাপলদের মতো। ভালো কথা বলতে বলতেও ছোটোখাটো ঝগড়া লেগে যেত, আর প্রতিবারই ঝগড়ার পর আমি কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলতাম। ঝগড়ার পর অভিমানের স্থায়িত্ব হতো সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। তারপর সে ফোন দিয়ে সরি টরি বলে আমার অভিমান ভাঙাতো। এই বড় আশা রেখেছিলাম যে অক্ষর আমার অভিমান ভাঙিয়ে ঠিকই রিলেশনটা কন্টিনিউ করবে, কিন্তু বিকাল পেরিয়ে সন্ধে পেরিয়ে যায়। যাবার পরও যখন সে আমায় আর ফোন দেয় না, তখন বুঝতে পেরেছিলাম আমাদের একসঙ্গে পথ চলা এই পর্যন্তই ছিল। রাত 1:30টার দিকে ফালাক আমায় ফোন দেয়। আমি কল রিসিভ করি, ভেবেছিলাম সরি বলে অভিমান ভাঙাবে, কিন্তু
আমার ধারণা ভুল। ফালাক ফোন দিয়ে আমায় নিচে নামতে বলে। আমি এর কারণ জিজ্ঞাসা করি, জবাবে ও বলে, এত কারণ জিজ্ঞেস করা লাগবে কেন তোর? নিচে আসতে বলেছে, নিচে আসবে। অজ্ঞতা ওর কথা মতোই নিচে যাই। ভেবেছিলাম সরি সারপ্রাইজ দিবে হয়তো। অনেকটা খুশি মনেই নিচে যাই। গিয়ে দেখি একটা বড় শপিং ব্যাগ নিয়ে সে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম কোনো কিছু এনেছে হয়তো আমার রাগ ভাঙাতে, কিন্তু দুর্ভাগ্যবশত এইবারও আমি ভুল হই। ব্যাগটা আমার হাতে দেয় ফালাক। আমি ব্যাগের ভিতরে পাঞ্জাবি, টি শার্ট, ঘড়ি, পারফিউম দেখতে পাই। এগুলো কি? দেখতে পাচ্ছিস না আরও লাগবে? দেখতে পাচ্ছি বলেই তো জিজ্ঞাসা করছি। পাঞ্জাবি, টি শার্ট, জেন্টস ঘড়ি, জেন্টস পারফিউম দিয়ে আমি কি করব? যা মচ্ছে তাই কর কি। রিলেশন চলাকালীন এগুলো আমায় দিয়েছিলে তুই। তোর কোনো স্মৃতি রাখতে চায় না, তাই এগুলো দিয়ে গেলাম। ভাই, তুই কি কখনো শুনেছিস ভিক্ষা ফিরিয়ে নিতে? অনেকেই হয়তো নেয়, বাট আমি ডিফারেন্ট। আমার লেভেল অনেক উপরে। ভিক্ষা ফিরিয়ে নেওয়ার মেয়ে আমি না। কি বললি? আমি ভিক্ষুক? কবে কখন বললাম? আমি কি তোকে মিন করে কোনো কিছু বলেছি? এখানে তো তুই আমি ছাড়া কেউ নেই, তার মানে আমায় তুই কথাগুলো বলেছিস। যতটা বলদ ভেবেছিলাম ততটাও বলদ না তুই। দেখ, আমি তোর থেকে 5 বছরের বড়, সম্মান দে আমায়। সম্মান বয়স দেখে না, আচরণ দেখে আসে আমার। দোয়েল, গলা নিচে। এখন আমি তোর কেউ না, সো আমার সাথে জোর গলায় কথা বলার কোনো রাইট নেই তোর। আগে গার্লফ্রেন্ড ছিলাম, তখন ধমকাতি, তাই কিছু বলতাম না। তোর সাথে ফালতু কথা বলে কোনো ইচ্ছে নেই আমার। ব্যাগটা নে। নিলাম না, কি করবি তুই? লেগে যায় আবার ঝগড়া। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশে মানুষজন উঠে যায়। আর তারপরে যা হয় তা সবারই জানা। রায়হান ভাইয়া মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। আম্মু কাঁদছে, পায়েল চুপচাপ, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ও আমাদের সম্পর্কের কথা জানতো, ব্রেকআপের কথা বলা হয়নি, বিয়ের কথা চলছে, সম্পর্কের পূর্ণতা পাবে এই ভেবেই হয়তো মুচকি হাসছে। কোয়েলের আব্বু, তুমি দোয়েলকে একটা সুযোগ দাও। ও এমন কাজ করার মেয়ে না, চিনি তো আমি মেয়েটাকে। আম্মু এমনিতে আমায় এত বেশি আদর করে না। বড় মেয়ে ছোট মেয়ে তার চোখের মনি। ম্যাক্সিমাম সময় আম্মু আমায় ধমকের উপরে রাখেন। আমি কিছু করতে গেলে মা আমায় বাধা দিবেন। এই নিয়ে মায়ের প্রতি আমার শত অভিযোগ ছিল, কিন্তু আজ আম্মুর মুখে এমন কথা শুনে আমার মায়ের প্রতি সমস্ত অভিযোগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সত্যি মা সন্তানের মন বোঝে। মিথিলার বাবা আমার কাছে ছিল। আম্মুর কথা শুনে মিথিলা বাবা বিড়বিড় করে বলে, মায়ের জন্যই মেয়েটা নষ্ট হয়েছে। ধরা খেলো মেয়ে, তাও মা মেয়েকে সাপোর্ট করছে। মা নষ্ট দেখে তো মেয়ে আছে এমন। লোকটার কথা শুনে আমার মনে হলো লোকটাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেই। নিজের ছেলে যে সারা শহরের মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় তার খবর রাখে সে। হাসছে আমার আম্মু আমার চরিত্র নিয়ে কথা বলতে। লোকটার আর কি দোষ দেব? সমাজটাই তো এমন। সন্তানেরা বিপথে গেলে বা কোনো ভুল করলে সব দোষ মায়ের, আর সন্তান কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করলে তার সব ক্রেডিট পায় বাবা। তুমি কি ছেলেটাকে ভালোবাসো দোয়েল? বাবার হঠাৎ এমন প্রশ্নে আমি চমকে যাই। কেন কথা বের হচ্ছে না আমার মুখ থেকে? কেমন যেন গলায় এসে আটকে যাচ্ছে কথাগুলো। দোয়েল, আমি কিছু জিজ্ঞেস করেছি। জি আব্বু। মাথা নিচু করে কাপা কণ্ঠে উত্তর দেই আমি। আমার উত্তর শুনে ফালাক আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আব্বু আবার আমায় জিজ্ঞাসা করেন, তুমি কি ছেলেটার সাথে কোনো সম্পর্কে আছো? ছিলাম, আজ আমাদের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদই যখন হয়েছে তখন তুমি এত রাতে ছেলেটার সাথে কি করছিলে? দরকার ছিল আব্বু, কিছু বলার ছিল ওকে, যা ফোনে বলা সম্ভব না, তাই আর কি ডেকেছিলাম। বাবা কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়, তারপর ফালাককে একই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন। তুমি কি দোয়েলকে ভালোবাসো? জি আঙ্কেল। বিচ্ছেদের কারণ? সেটা আপনার মেয়ে ভালো বলতে পারবে। সে যেতে চেয়েছে, আমি আটকাইনি। ফালাকের কথা শুনে আমার খুব রাগ হয়। আসলে কি ওর বিরক্তকর কারণ হয়ে দাঁড়িয়েছিলাম আমি? যাক, ভালোই হয়েছে। কারো বিরক্তকর কারণ হয়ে থাকার ইচ্ছে আমার কখনোই ছিল না, আর হবেও না। দোয়েল, ওর সাথে যদি তোর বিয়ে না দিই, যোগাযোগ করতে না দিই, তাহলে কি তোর কোনো সমস্যা হবে? মানুষ বলে না, ভালোবাসার মানুষ প্রিয় মানুষকে না পেলে মারা যাবে, কিন্তু আমি তো বলবো না। আমি হয়তো তাকে না পেলে মারা যাব না, কিন্তু তাকে না পাওয়ায় এক আফসোস আমার মধ্যে থেকে যাবে, যা সারা জীবন আমায় বয়ে যেতে হবে। তারপর আব্বু, তুমি যা ভালো বুঝো তাই করো। নিশ্চয়ই তুমি আমার খারাপ চাইবে না, আর এটাও চাইবে না যে আমি আফসোস হারানো কষ্ট নিয়ে বেঁচে থাকি। তোমার বিয়েতে কোনো আপত্তি আছে?
প্রশ্ন ছুড়ে মারে আব্বু ফালাককে। ফালাক মাথা তুলে শীতল দৃষ্টিতে আমার দিকে তাকায়, মুচকি হেসে বলে, ওপরওয়ালা জোড়া বেঁধে রাখলে আজ হোক বা কাল হোক দোয়েলের সাথে বিয়ে হতো আমার। আর ওপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী, উনি যা ভালো বোঝেন তাই করেন। ফালাকের কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বিজয়ের হাসি দেই। ভাবনা ছেদ ঘটে মানিক আঙ্কেলের কথায়। লোকটা বড্ড খোঁচে মেরে কথা বলে। মেয়ে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে। কোথায় মেয়েকে শাসন করবে তা না, নাটক শুরু করেছে এরা। গনি ভাই চলেন, এখানে থেকে সময় নষ্ট করার মানেই হয় না। তাদের মেয়েকে তারাই বুঝে নিক। যা না যা, কে তোদের বেঁধে রেখেছে? অসভ্য লোক, নিজের ছেলের বান্ধবী চোখে পড়ে না, আসছে অন্যের মেয়ের দোষ ধরতে। আব্বু বরাবরই শান্ত স্বভাবের লোক। মানিক আঙ্কেলের কথায় কোনো কর্ণপাত করে না আব্বু। বেশ শান্ত গলায় আব্বু ইমাম সাহেবকে বলেন, ছেলে মেয়ের কোনো আপত্তি নেই, আপনি যে কাজটা করতে এসেছেন সেই কাজটা করতে পারেন। ফজরের আজানের আগ দিয়ে আমাদের বিয়ে পড়ানো হয়। 3 বার কবুল বলে আমরা একে অপরকে গ্রহণ করি। ইমাম সাহেব আমাদের বিয়ে পড়িয়ে মসজিদের দিকে রওনা দেয়, আর বাকিরা যে যার বাসার দিকে। আব্বু উঁচু করতে চায়, আর আম্মু আমার পাশে ওড়না দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। পায়েল কিছুক্ষণ পর পর আমার আর ফালাকের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। আব্বু উঁচু করে মসজিদে চলে যান। আম্মু আমার দিকে আর চোখে তাকিয়ে সেও আল্লাহর ডাকে সাড়া দিতে যান। পায়েল তখনও আমার সাথে বসে আছে, চোখ মেরে বলে, আপি জিতে গেলি তো? খুব বেশি পাকনামো বেড়েছে না তোমার, মারবো এক চর। দে না দে, আমিও আব্বুকে বলে দিব তুই প্রেম করিস। পায়েলের কথা শুনে আমি আর ফালাক ফিক করে হেসে উঠি। পায়েল যখন আমার আর ফালাকের রিলেশনের কথা জানতে পারে তখন প্রায় আমায় এরকম ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা আর এটা ওটা নিত। আমার কাছে পায়েল বদের হাড্ডি হলো, ফালাকের কাছে সে ছিল নিতান্তই শিশু, এক প্রকার গোয়েন্দা বলা যেতে পারে। ট্যাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলেছিল, প্রায় ফালাককে আমার গতিবিধি সম্পর্কে খবরাখবর দিত। এই কারণে সে ফালাকের চোখের মনে ছিল। যদিও আমি আব্বুকে অতটা ভয় পাই না, কিন্তু আব্বু কষ্ট পাবে ভেবে বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম সাময়িকের জন্য। ফালাক আর আমার রিলেশন হয় 4 বছর আগে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ উঠলে নাকি সবার ডানা গজায়, আমার ক্ষেত্র তার ব্যতিক্রম হয়নি। 3-তে পড়া ছোট্ট বোনের প্রাইভেট টিচারকে দেখে আমার মন উড়ু উড়ু করতে লাগে। প্রায় এটা ওটার বাহানা দিয়ে দেখতে যেতাম ফালাক ভাইয়াকে। ভাইয়া, তাকে আমি ফালাক ভাইয়া বলেই ডাকতাম। ইভেন এখনও ডাকি, শুধু রাগ উঠলে নাম ধরে ডাকি। প্রপোজটা অবশ্য আমিই করি আগে। বেতনের খামের ভিতরে একটা কাগজে আই লাভ ইউ লিখে দিয়েছিলাম। বেতনের খামটা খুলে তিনি টাকার সাথে কাগজটা দেখতে পান। কাগজটা খুলে পড়তে তিনি চিৎকার দিয়ে বলে ওঠেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু, এগুলো কি? আমি ভুরকুসকে বলি, কি হয়েছে ভাইয়া? আন্টি কই? আন্টিরা ডাকেন। আম্মু তো আপুনির সাথে শপিংয়ে গেছে। যাওয়ার আগে আপনার স্যালারি খামটা আপু আমার হাতে দিয়ে বলল আম্মু ওটা আপনাকে দিতে বলেছে। ফালাক ভাইয়া গলা ছেড়ে কেসে বললেন, আপু একটু পানি হবে? ওয়াই নট, শিওর ভাইয়া। আমি রান্নাঘরে গিয়ে ট্রে বের করে সেখানে শরবত বানিয়ে আর ফ্রিজ থেকে পুডিং বের করে ওনার জন্য নিয়ে যাই। ভেবেছিলাম বুঝতে পারবেন উনি, তাই মিষ্টিমুখ করানোর জন্য পুডিং বানিয়েছিলাম শুধু তার জন্য। কিন্তু তার হলো কই, তাই বলে কি যার জন্য স্পেশালি পুডিং বানিয়েছি তাকে খাওয়াবো না? আমি ট্রেতে খাবার নিয়ে তার সামনে দিয়ে বলি, আজকে ফার্স্ট টাইম পুডিং বানিয়েছিলাম, দেখেন তো কেমন হয়েছে খেতে। উনি আমার দিকে কিছুক্ষণ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমি চাপা হাসি দিয়ে বলি, কি হলো ভাইয়া, খান, খেয়ে বলেন কেমন হয়েছে। উনি কিছুটা পুডিং খেয়ে বলেন, জি আপু, অসাধারণ হয়েছে। আমি বোকা হাসি হেসে লাফাতে লাফাতে নিজের ঘরে চলে যাই। ঘরে গিয়ে লজ্জা মুখখানা হাত দিয়ে আড়াল করে ঠাস করে বিছানা শুয়ে পড়ি। গুনগুন করে পরিণীতা মুভির তোমাকে গানটা গাইতে লাগি আর ঘরে একা একাই নাচতে লাগি। আয় হায়, ফালাক ভাই আমার রান্নাকে অসাধারণ বলেছে। এমন সময় পায়েল আমার ঘরে আসে। আপি, পায়েলের হঠাৎ ডাকে আমি ভড়কে যাই। তোতলাতে তোতলাতে বলি, কি হয়েছে? তুই স্যাররে কিছু বলিস নাকি? আজ বেশি তাড়াতাড়ি চলে গেল। আমি তোর স্যারেরে কি বলবো? না, এমনি মনে হলো তুই আসার পর স্যারের ব্যবহার অন্যরকম লাগলো তো, তাই জিজ্ঞেস করলাম। আমি পায়েলের কথা শুনে শুকনো ঢোক গেলি। মেসে ফিরেই ফালাক হাত মুখ ধুয়ে নেয়। অর্ক একটু অবাকই হয়ে যায়। কিরে, আজ এত তাড়াতাড়ি ফিরলি? আর বলিস না, ছাত্রের মেজ বোন বেতনের খামে টাকার সাথে কাগজে আই লাভ ইউ লিখে দিয়েছে।
আবার পুডিং শরবত খাওয়ালো। ভালো কথা তো, পুডিং শরবত খাওয়ালো ভালো কথা। ফালাক টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কিভাবে ভালো কথা? মেসে তো খালার হাতের সে একই ভাত তরকারি খাওয়া লাগে, সে হিসেবে ছাত্রীর বাসায় গিয়ে যদি ভালো মন্দ খেতে পাস তো ভালো কথা হবে না? আবার কপাল দেখ, ছাত্রীর মা আমায় লবণ দিয়ে শশা মেখে সাথে চা খেতে দেয়। না, আন্টি আঙ্কেল ছাত্রীর বড় বোন ভালোই আছেন, যথেষ্ট স্নেহ করেন আমায়। কিন্তু মেছোটা একটু ইচ্ছে পাকা টাইপের আছে। সবেমাত্র ক্লাস 9 উঠেছে, উড়ু উড়ু করছে, আর চাপে থাকতে হয় আমায়। ভাবছি টিউশনটা রাখবো না, ওভাবে টেনশনে পড়ানো যায় না। হুদাই টেনশন, আমি থাকলে পড়ে যেতাম। এখানে পটাপটির কথা আসছে না, আবেগে কি না কি করে দেয় মেয়েটা, আর প্যারানা আমাকে পেতে হয়। তুই শুধু শুধু বেশি ভাবিস। ভাবি, কারণ মনীষীরা বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাতে খেয়ে ফালাক ফেসবুকে ঢুকতেই ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশনে ফোনটা মৃদু কেঁপে ওঠে। আইডিটার নাম মেজাবিন দোয়েল। ফালাক যতদূর জানে পায়েলের মেজ বোনের নাম মেজাবিন দোয়েল। এটা দোয়েলের আইডি না তো? ফালাক লাভ দিয়ে চিৎকার করে ওঠে। ওরে শালা! পাশের রুমে গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপে মগ্ন ছিল অর্ক। ফালাকের চিৎকার শুনে সে দৌড়ে আসে। আরে কি হয়েছে? ভাই, ও মেয়েটার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। বলছিলাম না সুবিধা লাগে না আমায় ওরে, সুবিধা লাগে না আমায় ওরে। দিছে দিছে, ফলোয়ার বানাই ঝুলায় রাখ। চিৎকার চেঁচামেচির কি আছে? আমি ভাবছি না জানি কি হয়েছে। সারাদিন শেষে একটু কথা বলতেছিলাম তোর ভাবির সাথে। আসতে বলছে কে তোকে? ভাবছিলাম তোরে বোবাই ধরছে, তাই। উপকারের দাম নাই দুনিয়ায়। কথাটা বলে অর্ক ভেঙচি কেটে চলে গেল। ফালাক দোয়েলের আইডিতে ঢুকে পোস্টগুলো দেখতে লাগলো। যদিও আইডি নতুন হওয়ায় বেশি পোস্ট নেই, তারপরও রাতের নিদ্রাহীন অলস সময়ে এই পোস্টগুলোই ভালো লাগতে শুরু করলো ফালাকের। ভাইয়া, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি কেন? পায়েলকে পরিয়ে বের হচ্ছিল ফালাক। পেছন থেকে আচমকা দোয়েলের ডাক শুনে থতমত খেয়ে যায় ফালাক। দোয়েল ফালাকের সামনে আসে। দেখেন আপু, আপনি যদি এমন করেন আমি কিন্তু আন্টিকে সব বলে দেব। দিন, আমার কোনো প্রবলেম নেই। দোয়েলের কথা শুনে ফালাক বেকুবের মতো দোয়েলের দিকে তাকিয়ে থাকে। দোয়েল দুষ্টু হাসি দিয়ে চোখ মারে। ফালাক লাফিয়ে বলে ওঠে, নাউজুবিল্লাহ, এগুলো কি শুরু করছেন আপু? কি শুরু করলাম? দেখেন আপু, আপনি যদি এমন শুরু করেন আমি কিন্তু পায়েলকে পরনে বাদ দিয়ে দেব। আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন না, আমি আর এরকম করব না। মেসে গিয়ে করবো না। না, এক্ষুনি এখানে করতে হবে। ফোনে নেট নাই। সমস্যা নাই, আমি ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছি। ফালাক কোনো কথা বলে না। কিছুক্ষণ পরপর শুকনো ঢোক গিলে। কি হলো ভাইয়া, ফোনটা দিন। ফালাক এইবারও চুপ থাকে। দোয়েল ভ্রু কুচকে তাকায়। ফালাক আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি আপু, আমি না মেয়েদের অ্যাড দিই না। আমি মেয়ে না, আমি পড়ি। অ্যাড দিতে পারেন, আর কথায় কথায় আপু বলবেন না। আমি আপনার থেকে ছোট, দোয়েল বলে ডাকবেন আমায়। এখন ফোনটা দিন। ফালাক অনিচ্ছে থাকা সত্ত্বেও প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেয়। দোয়েল পাসওয়ার্ড সেভ করে দিয়ে আইডিতে ঢুকে নিজের আইডিকে ফালাকের লিস্টে অ্যাড করে নেয়। ফোনটা ফালাকের হাতে দিয়ে বলে, ব্লক দেওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। আপি উঠ, এই আপি। পায়েলের ডাকে ঘুম ঘুম চোখে চোখ মেলি, মোচড় দিয়ে লম্বা একটা হাই তুলে পায়েলকে বলি, কি হয়েছে? তুই ফালাক ভাইয়াকে বের করে দিয়েছিস, তাই এমন রাগারাগি করছে। পায়েলের কথা শুনে মুহূর্তে আমি আকাশ থেকে পড়ি। ভোর রাতের দিকে ফালাকের সাথে সেই আমার রাগারাগি ঝগড়া হয়। রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে যেতে বলি, তারপর ও আর দেরি করে না, বেরিয়ে যায়। ও বেরিয়ে যাওয়ার পরে ঘরে এসে সেই রাগে কান্নাকাটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। বালিশের পাশ থেকে ফোন বের করে দেখি মোবাইলের স্ক্রিনে 3:30 বাজে, দুপুর 3:30। এতক্ষণ ঘুমালাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চাই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই আম্মুর বকা শুনতে হয়। উঠেছে জমিদারের বাচ্চা, কয়টা বাজে খেয়াল আছে? রাত ভোর কিচ্ছা কাহিনী করে এতক্ষণে উঠলেন তিনি। আম্মুর কথার কোনো ভ্রুক্ষেপ না করে আমি বাটিতে দুধ আর কমপ্লেক্স নিয়ে খেতে লাগি। শুরু হয় আম্মুর আরেক দফা ভাষণ। তুই দুধ কমপ্লেক্স খাবি আগে বলতি, আমি কি ভাত রান্না করতাম তোর জন্য? শুধু শুধু ভাতগুলো নষ্ট হলো। আম্মুর এই ভাতের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। মাঝে মাঝে তো আমার এই মনে হয় আমি মরলে তখন আমার আম্মু বলবে, মারা যাবি, আগে বলতি শুধু শুধু ভাতগুলো নষ্ট হলো। এরই মধ্যে আব্বু ঘর থেকে বের হয়। চোখে মুখে রাগ ক্লান্তির ছাপ স্পষ্ট। আমার দিকে কিছুক্ষণ আর চোখে তাকিয়ে আব্বু সোফায় গিয়ে বসে।
আমি আস্তে ধীরে খেতে লাগি, কারণ আমি জানি আব্বু আমার খাওয়ার সময় কোনো বকাঝকা করবে না, উল্টা রাগ করে যদি খাওয়া দাওয়া বাদ দেই। ধীরে ধীরে খেতে খেতে 2 বাটি দুধ কমপ্লেক্স শেষ করি আমি। আরেক বাটি খেতে যাব, কিন্তু পেটে কুলাচ্ছে না। চুপচাপ মাথা নিচু করে ঘরে আসতে যাব, ঠিক তখনই আব্বু পেছন থেকে ডাক দেয়। দোয়েল, জি আব্বু। বসো, তোমার সাথে কথা আছে। আমি শুকনো ঢোক গিলে বসি। আব্বু বলা শুরু করে। মসজিদ থেকে এসে ফালাককে না দেখে ভেবেছিলাম নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। সকালে ডাকাডাকির পরও ফালাককে পাই না। তখন পায়েল বলে তুমি নাকি ওকে বের করে দিয়েছো। জি আব্বু, পায়েল ভুল কিছু বলেনি। দেখো দোয়েল, তুমি এখনো বাচ্চা নও। জানি। জানোই যখন, এখন এত নাটক করার কি দরকার? ফালাককে ফোন দাও, আর ফোন দিয়ে ওকে বাসায় আসতে বলো, কথা আছে। কথাগুলো তোমায় খাওয়ার সময় বললাম না? কিছু বললেই তো রাগ করে খাওয়া বাদ দাও। আমি চুপচাপ মাথা নিচু করে বসেছিলাম। এমন সময় পাশ থেকে আম্মু বলে, কোয়েলের আব্বু, তুমি এখনই দোয়েলকে ফোন দিতে বলো, না হলেও জীবনে ফালাককে ফোন দেবে না। বাপের মতোই হয়েছে, রাগ পুষে রাখে। আম্মুর কথা শুনে আমি পায়েল মুখ টিপে হেসে দিই। আব্বু আম্মুর দিকে বিরক্তি নিয়ে তাকায়, তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, এখনই ফালাককে ফোন দাও। আমি চাপা হাসি দিয়ে ফালাককে ফোন দিই, কিন্তু ও ফোন রিসিভই করে না। আমি আব্বুর দিকে করুণ দৃষ্টিতে তাকাই। আব্বু বলল, দিতে থাকো, একবার না একবার ধরবেই। কল দেওয়াটা বড্ড আমার ইগোতে লাগছে। আমি সচরাচর কাউকে নিজ থেকে ফোন দিই না, সে আমার যতই দরকার থাকুক। নিজ থেকে ফোন দিলে আমার সেলফ রেসপেক্টে লাগে, যা অন্যের কাছে ইগো নামে পরিচিত। পঞ্চমবার কল দেওয়ার পর ও কল রিসিভ করে। কণ্ঠে তীব্র অভিমান নিয়ে ও সালামের জবাব দেয়। ফোন দিয়েছিস কেন? ইচ্ছা হলো তাই। আমার কথা শুনে পাশ থেকে আম্মু বলে, এই মেয়ের তাড়া তাড়া কথা বলার স্বভাব গেল না। ফালাক বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর শান্ত গলায় বলে, ভালো। কথাটা বলে সে ফোন রাখতে যাচ্ছিল। ফোনের ওপাশ থেকে আমি বলি, আরে আরে আরে, ফোন রাখছিস কেন? ইচ্ছে হলো তাই। আমার ডায়লগ আমায় শোনাচ্ছ? এই মেয়ে আবার ঝামেলা পাকাবে। কথাটা বলে আম্মু আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। হ্যালো ফালাক, আমি দোয়েলের আম্মু বলছি, ওর কথায় কিছু মনে করো না। আসসালামু আলাইকুম আন্টি। আর আমি ওর কথায় কখনো কিছু মনে করিনি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আম্মু হেসে দেয়, তারপর হাসতে হাসতে বলে, ওয়ালাইকুম আসসালাম। দোয়েলের আব্বুর সাথে কথা বলো, সে কিছু বলতে চাই তোমাকে। কথাটা বলে আম্মু আব্বুর হাতে ফোন দেয়। আব্বু সালামের উত্তর দিয়ে মূল আলোচনায় আসে। দেখো ফালাক, কাল রাতে তো একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তোমায় চিনি জানি বলেই দোয়েলকে তোমার হাতে তুলে দিয়েছি। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। এছাড়াও তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। যদি কষ্ট করে আজ আসতে, আজ দুপুরে আমাদের সাথে খেতে। আঙ্কেল, আমি চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার। এখন রাখছি, টিউশন আছে তো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবা ফোন কেটে আমার হাতে দেয়। আমি আর কোনো কথা না বলে সোজা আমার ঘরে চলে যাই। হঠাৎ টেবিলের পাশে থাকা ব্যাগটায় চোখ পড়ে আমার। ফালাক কালকে এই ব্যাগ দিতে রাত দুপুরে এসেছিল, আর লাজুক হাসি আমি। কৌতূহল জাগে ব্যাগটার প্রতি, গিয়ে খুলেই ফেলি। ব্যাগটার ভেতরে থাকা জিনিসগুলোর প্রতি আমার এক আকাশ পরিমাণ আবেগ রয়েছে। হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ফালাকের জন্য গিফটগুলো কিনতাম। অজান্তে হেসে ফেলি, কি পাগলামিগুলোই না করতাম। হাতে বানানো রঙিন কাগজের একটা কার্ড দেখতে পাই, আমি বানিয়েছিলাম। কার্ডটা খুলে লেখাগুলো পড়তে লাগি। লেখাগুলো পড়ে মনে হচ্ছে লজ্জায় মাটি দু ফাঁক করে তার ভিতরে ঢুকে যায়। লজ্জায় দু হাত দিয়ে মুখ আড়াল করি আমি। কলেজে যাই না বেশ কয়েকদিন হলো। বন্ধু বান্ধবীরাও ফোনের পর ফোন দিচ্ছে। ওরা হয়তো জেনে গিয়েছে আমার আর ফালাকের বিয়ের কথা। কিছু খবর তো বাতাসে ভেসে যায়। সেই হিসেবে আমাদের অ্যাক্সিডেন্টলি বিয়েটার ব্যাপারে মানুষের জেনে যাওয়া অস্বাভাবিক কিছু না। কলেজে ঢুকতে কাউকে খুব একটা চোখে পড়েনি। ওরা হয়তো ল্যাবের পাশের রুমটায় আড্ডায় ব্যস্ত। আমি চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকি। আমায় দেখে আজান এগিয়ে আসে। আজান আমার ক্লাসমেট, বেশ ভালো বন্ধু বলা যেতে পারে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের কেউ ওকে সহ্য করতে পারে না। ক্লাসে কয়েকটা গ্রুপ আছে, আজান আমাদের বিপরীত গ্রুপের সদস্য, যার কারণে দা কুমড়ো সম্পর্ক আমাদের। তবে সার্কেলের অন্যদের সাথে আজান খারাপ ব্যবহার করলেও আমার সাথে বেশ ভালো করেই কথা বলে। শুনেছিলাম আমায় সে পছন্দ করে। জোহা বলেছিল কলেজে আমি ইন্ট্রোভার্ট টাইপের, চুপচাপ থাকি, সবার সাথে কথা বলি না খুব একটা। নবীনবরণে আমায় দেখেছিল আজান। তারপর জোহাকে বলেছিল মেরুন রঙের শাড়ি পরা মেয়েটাকে। জোহাও সোজা সাপটা উত্তর দিয়েছিল মেয়েটা দোয়েল।
তারপর সে জোহার কাছে আমার নাম্বার চায়। জোহা হেসে বলে, লাভ নাই ব্রো, ওর বয়ফ্রেন্ড আছে। মিথ্যা বলছিস তুই? ভাই তোর কসম, ওর বয়ফ্রেন্ড আছে। আজান কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, ব্রেকআপ হলে বলিস, দুলাভাই হয়ে যাব তোর। ওই আশাই থাক তুই, ওদের কখনো ব্রেকআপ হবে না। আজানের আশা পূরণ হলো ঠিকই, কিন্তু ব্রেকআপের রাতে বিয়ে হয়ে গেল। আজান আমার পাশের সিটটায় বসে, আমি একটু সরে বসি। শুনলাম তোমার নাকি তোমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে গিয়েছে। ভুল কিছু শুনুনি। ম্যারিড লাইফ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। আজান হাত মুষ্টিবদ্ধ করে কেমন যেন দাঁতের দাঁত কামড়ে বসে থাকে। আমি জিজ্ঞাসাসূচক ভঙ্গিতে বলি, কিছু বলবে? চমকে যায় আজান, চমকিত কণ্ঠে বলে, না না কিছু না, শুভ কামনা রইল নতুন জীবনের জন্য। আমি চাপা হাসি দিই। আজান উঠে চলে যায়। আমি ব্যাগ থেকে ফোনটা বের করে মেসেঞ্জারে যাই। সন্ধ্যার দিকে ফালাককে একটা মেসেজ দিয়েছিলাম, সিন পর্যন্ত করেনি এখনও, অথচ ওর প্রোফাইলে সবুজ রঙের বিন্দুটা জল করছে। ওই বেটা! আমি মেসেজ দিই, বেশ খানিকক্ষণ পর ফালাক সিন করে। কিছু বলবা? না, এমনি সিন করানোই ভাবছি মরে গেছো, তাই মেসেজ দিয়ে দেখলাম বেঁচে আছো কিনা। ফালতু কথা না বলে ভাত হজম হয় না? না হয় না, আমি এখন তোমার বিয়ে করাবো, তারপরে তুমি আমায় ইগনোর করো, সাহস তো কম না। সাহসের দেখলে কি? আমার মুখে মুখে তর্ক করিস, জানিস আমি কে? কে? ফালাক মাহমুদের বউ। আমার মেসেজে লজ্জা পেয়ে বানরের মুখ ঢাকার রিয়েক্ট দেয় ফালাক, তারপর ঠাস করে ভিডিও কল দিয়ে দেয় ফালাক। আমি কল কেটে দিই। কল কাটলি কেন? আমার ইচ্ছা। কতদিন হলো দেখি না, একটু দেখবো তোকে। বেশি দেখলে পুরাতন লাগবে পরে। বলছে? বলেছি দেখেই তো, পুরাতন হয়ে গেছি বলেই তো পাত্তা পাই না। সোনা যতই পুরাতন হোক, সোনা সোনাই থাকে। হয়েছে, আর ঢং করা লাগবে না। ঢংই তো করি। করেই তো। ক্লাস আছে, আল্লাহ হাফেজ। ডেটা অফ করি আমি। কিছুক্ষণের মধ্যে জোহারা ক্লাসে আসে। জোহা এসে আমার কাঁধে ওর কাঁধ দিয়ে ধাক্কা দেয়। কি রে বিআইতা আফা, ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? ভালোই, আগের মতোই আছে। বলেছিলাম না তোরা টম আর জেরির মতো, সারাদিন ঝগড়া করবি, অথচ দিন শেষে একে অপরকে না পেলে আপসেট হয়ে যাবি। কথা বলে ইমন ইয়ার্কি হেসে ছলে বলে, জয় বাংলা, এবার বিয়ে করে একে অপরকে সামলা। ইমনের কথা শুনে আমরা সবাই হট্টহাসিতে হেসে দেই। ওরা তো বিয়ে করে ফেললো, কিন্তু আমরা তো আমাদের পাওনা জিনিস পেলাম না। তুর্যও সবাইকে থামিয়ে দিয়ে বলে, তোরা আবার কি পাস? গাছেরা ভাব নিয়ে বলি আমি। আরুষি অবাক হয়ে বলে, ও মা, বিয়ে করলি আমরা ফালাক ভাইয়ের শালাশালি হিসেবে কিছু পাই না? কি পাস তোরা? আরে বোকা মেয়ে, বিয়েতে শালাশালিটা কি পাই? তুই কৈলাপুর বিয়েতে কি করেছিলি? জুতা লুকিয়েছিলাম, দরজা ধরেছিলাম, গেট ধরেছিলাম, পরে ভাইয়ার কাছ থেকে নগদ 50,000 টাকা। আমরা ওরকম করব। যা পাবে 50% আমার। দিব তোমায়। ভেঙচি কেটে বলে আরুষি। এরই মধ্যে যারা ক্লাসে প্রবেশ করেন মুহূর্তেই সবাই যে যার আসনে বসে পড়ে। আপি! কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছিলাম। পায়েলের ডাকে পেছন ঘুরে তাকাই। কি হয়েছে? একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? ফালাক ভাইয়া তো ঢাকা থাকে তাই না? তো কি হয়েছে? তাহলে রাত্রিবেলা কিভাবে তোর সাথে দেখা করতে আসলো? ফালাকের কলেজ জীবন কেটেছে এখানে। কলেজে থাকতে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতো ফালাক, সেখান থেকেই আমাদের পরিচয়। কলেজে গণ্ডি পেরোনোর পর পড়াশোনার সূত্রে ফালাক ঢাকা পাড়ি জমায়। শুরু হয় আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, যার কারণে অন্যদের বয়ফ্রেন্ডদের মতো ফালাক বাসার নিচে এসে রাগ ভাঙাতে পারেনি। রাগ ভাঙানোর জন্য ফোন কলই ছিল ওর একমাত্র ভরসা, আর আমিও রাগ করলে অপেক্ষা থাকতাম ওর ফোন কলের। এইভাবেই চলছিল আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আব্বুর সাথে আবার বেশি ভালো সম্পর্ক, অনেকটা বন্ধুত্বের মতো। আব্বু কখনোই প্রেমের বিরোধী ছিল না। আপুর বিয়েটাও রিলেশনের। আমি আব্বুকে জানাতে চেয়েছিলাম, কিন্তু ফালাকি না করে, বলে ওর মাস্টার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত না জানাতে। তাছাড়া আমাদের ফ্যামিলিতেও মেয়েদের একটু দেরি করে বিয়ে দেওয়া হয়। পায়েলের প্রশ্নটাও মোটেও ফেলে দেওয়ার নয়, জিজ্ঞাসা করতে হবে ফালাককে। আমি মুচকে এসে বলি, আমি জিজ্ঞাসা করে তোকে বলবো নি। পায়েল বেরিয়ে যায়। আমি বিছানায় গা এলিয়ে ফালাককে ফোন দিই। 3 বার কেটে দিই, তারপর ফালাক ফোন ধরে। প্রথম দিকে খুব রাগ উঠত, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। 4র্থবারে ফালাক ফোন রিসিভ করে। কিছু বলবে? না,
এমনি ফোন দিচ্ছি, খানিকটা মেসেজ দেখেই বলি আমি। ফালাক ফোনের ওপাশ থেকে হাসে। ওর হাসির শব্দ শুনে আমি জিজ্ঞাসাসূচক কণ্ঠে বলি, হাসলা কেন? না, এমনি। আমার না ভেঙ্গালে তোমার ভাত হজম হয় না, না? এই জন্যই তো তুমি আমার পুচু বউ। বউ বউ করবা না। বিয়ে হয়েছে, এখনো বলো বউ বউ করবো না? আচ্ছা, তোমার সাথে আর বউ বউ করবো না তো অন্য কারোর সাথে করবো? ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। হেসে দিই আমি। ফোনের ওপাশ থেকে ও হাসে। আমি হাসি খানিকটা মলিন করে বলি, দেখেছো আমরা কত লাকি, বিয়ের পরও প্রেম করছি। আচ্ছা, যেটার জন্য ফোন করেছিলাম। কি? থাকো তুমি ঢাকা, তো রাত্রে কিভাবে আসলা? বিকেলে থেকে ঝগড়া হলো না, তারপরে মেসেজে আমি ওয়ার্ড্রফে তোমার দেওয়া গিফটগুলো দেখে অনেক রাগ হয়। ডিসিশন নেই, তোমার কোনো স্মৃতি রাখবো না। রওনা দিই সন্ধ্যায়। রাত্রে গিয়ে উঠে ছোট ভাইয়ের মেসে, তারপর সেখান থেকে তোমাদের বাসায় যাই। দেয়াল টপকে তোমাদের বাসায় ঢুকে তোমায় নিচে ডাকে, তুমি আসো, আর বাকিটা ইতিহাস। অনগল কথাগুলো বলে হেসে দেয় ফালাক। ওর হাসি দেখে হাসি আটকাতে পারিনি আমি। হেসে দেয় আমিও। সত্যি উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আমাদের, যার কারণে বিয়ের ব্যাপারে আমার বাবা মা জানলেও ফালাকের বাবা মা জানে না। আপু ফালাকের থেকে তাদের ফোন নাম্বার নিয়ে আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানান। আজ তারা আসছেন। বাসায় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপুও এসেছে। আম্মুর সাথে আপু রান্নাবান্নায় সাহায্য করছে, আমার ঘর গোছানোর দায়িত্ব নিয়েছে। সাদ ভাইয়া আর পায়েল খুনসুটিতে ব্যস্ত। ট্রুথ ডিয়ার খেলছে তারা। সাদ ভাইয়া এই কিছুক্ষণ যখন ডিয়ার নেয়, তখন বাদর পায়েলটা সাদ ভাইয়াকে ডিয়ার হিসেবে অনেকগুলো চকলেট আইসক্রিম আনতে বলে। ভাইয়া প্রথমে অস্বীকার করলো, পরে পায়েলের চাপে ডিয়ার মানতে বাধ্য হয়। ডিয়ার অনুযায়ী ভাইয়া অনেকগুলো চকলেট আইসক্রিম আনে। আমি সেখান থেকে একটা চকলেট কোন আইসক্রিম নিয়ে খাই। ফালাক এখনও আসেনি। সকালে রওনা দিয়েছে ফালাক। জ্যামে না পড়লে জোহরের আজানের আগেই চলে আসবে আশা করা যায়। ফালাকের পরিবার ভোর রাতে রওনা দিয়েছে। সুদূর খুলনা থেকে আসছে তারা। আমি একটু বেশি নার্ভাস তাদের ভাষা নিয়ে। এক অঞ্চলের ভাষা তো অন্য অঞ্চলে বোধগম্য হয় না, হলেও তা অনেকটা হাস্যকর হয়। যেমন আমাদের এখানে পুরি এক ধরনের খাবারের নাম, কিন্তু সিলেটে গিয়ে যদি কেউ বলে সে পুরি খাবে, তাহলে সে গেছে। ঘর গোছানো শেষ হলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় গা এলিয়ে দেই। যা ভাবসা গরম পড়েছে, মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আছি। আর একটু গরম পড়ুক না, ইয়া হাবিবি বলে উট নিয়ে বের হব। ঘুমান্তক শরীর নিয়ে আপনি আসে। ওড়না দিয়ে হাত মুছতে মুছতে বলে, কি পরবি আজকে? জামা, এমনিতেই অন্য অন্য দিন টি শার্ট প্লাজো পরি, আজ কেন এক 3 পিস পরবো। ফালাকের বাবা মা তোকে কখনো দেখেছে? থাকি দেশের 2 প্রান্তে, দেখবে কিভাবে? প্রথম দেখতেছে তোকে। আজ শাড়ি পর। আমি পরতে পারি না শাড়ি। আমি পরিয়ে দেবনি। এখন শাওয়ার নিয়ে আয় যা, তুই বের হলে আমি যাব। আপুনের কথার পিঠে কোনো কথা বলছি না আমি। গরম পড়ছে অনেক, চোখে মুখে তীব্র ক্লান্তি ভাব। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। শাওয়ার নিয়ে রুমে এসে দেখি ফালাক উপর হয়ে বিছানায় শুয়ে আছে। আমি টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলি, কখন এলে? এই মাত্র। ফ্রেশ হয়েছো? একটু পরে, অস্থির লাগছে। আপনি গেল কিন্তু, তাহলে ওয়াশরুমে? আচ্ছা যাক। আপু ওয়াশরুমে যাওয়ার আগে আমায় ডাক দিয়ে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে যায়। কি এগুলো? শাড়ি আর পাঞ্জাবি। আব্বু টাকা দিয়েছিল তাদের জন্য কিনতে। দেখ তো পছন্দ হয় কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেই। আপনি মুচকি হেসে আমার গালে হাত দিয়ে বলে, তুই যতটুকু পারিস সাজতে থাক, আমি শাওয়ার নিয়ে আসছি। টি শার্ট প্লাজো পরে বিয়ে করেছিস, আজকে রেজিস্ট্রি হবে। আজ অন্তত একটু বউ সাজ। খাটের এক সাইডে সব মেকআপ প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফালাক সবগুলো চোখ বুলিয়ে নেয়, অবাক দৃষ্টিতে বলে, এগুলো কি? মেকআপ। তুমি না বলতে মেকআপ করতে জানো না তুমি? শিখে নিতে কতক্ষণ? মানুষকে দেখাতে হবে না ফালাক ভাই কত সুন্দর বউ পেয়েছে? ফালাক ভাইয়ের বউ ন্যাচারালি অনেক সুন্দর। কাজল, লিপস্টিক এগুলো দিলে দেখে মার্শাল্লাহ লাগে। আটা মতো দেওয়ার দরকার নেই। আমি আর চোখে ওর দিকে তাকিয়ে ভেঙচে কেটে বলি, ডোন্ট ডিস্টার্ব, সাজতেছি। আপনি বেরোতে বেরোতে আমার সাজ হয়ে যায়। কসমেটিক্সগুলো শুধু শুধু কিনেছি, একটাও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি না। টাকা নষ্ট।
ছোট বড় সব অনুষ্ঠানে বেবি ক্রিম, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এইসব। বিয়ে বাড়ি দেখে শুধু ব্লাশ আর আইশ্যাডো দিই। সবসময় 3 পিস পরায় টিপটা আমার গেট আপের সাথে যায়। একসময় ওয়েস্টার্ন ড্রেস পরতাম, কিন্তু বাদ দিয়েছি পরা। ফালাকের ভাষ্য মতে পশ্চিমা পোশাকে নাকি আমার মানায় না, বাঙালি পোশাকেই নাকি আমায় অসম্ভব সুন্দর লাগে। আর কোন মেয়ে চাইবে না নিজেকে সুন্দর উপস্থাপন করতে? তাই বাঙালি আনার দিকে ঝুঁকি। ফালাকের কথাই সত্যি হয়ে দাঁড়ায়। বাঙালি পোশাকে আমি নিজেকে আলাদাভাবে খুঁজে পাই। তারপর থেকে 3 পিস কুর্তি আমি পরি। আজ প্রথমবার শাড়ি পরতে যাচ্ছি। প্রথমবারও না, ছোটোবেলায় অনেকবার হয়েছে পরা, কিন্তু মাঝখানে পশ্চিমা সাংস্কৃতিক খপ্পরে পড়ে শাড়ি কি সেই জিনিসটাই ভুলে গিয়েছিলাম। অনেক দিন পর পরা হচ্ছে তো, তাই ফার্স্ট টাইম ফিলিংস হচ্ছে। আপনি শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে চুল প্যাঁচাতে প্যাঁচাতে রুমে আসে। ফালাক আপনিকে সালাম দেয়। আমি নতুন টাওয়াল বের করে দিই ফালাককে। ফালাক ওয়াশরুমে চলে যায়। আপনি শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে। সাদা কালো আমার প্রিয় রং। শাড়িটা জামদানি, সাদার মধ্যে লাল সুতোর কাজ রয়েছে আর জমির লাল। তখন ভালো করে না দেখেই বলেছিলাম শাড়িটা সুন্দর। এখন দেখি আসলেই সুন্দর। আপনি বেশ পরিপাটিভাবে শাড়িটা পরাতে পারে। আঁচল সুন্দর করে প্লেট করে দেয়। আমি রেডি হতে হতে ফালাক শাওয়ার নিয়ে বের হয়। ফালাকও সেম পাঞ্জাবি পরেছে, সাদার মধ্যে লালের কাজ। পেছনে পেছনে সাদ ভাইও আসে। সাদা নাকি শালিকের পছন্দ, তাই তোমার আপু এই শাড়িটা কিনল। আর পাঞ্জাবিরে তোমার আপু নিজ হাতে হ্যান্ড পেন্ট করেছে। আপুর গুণ আছে অনেক, আর আমি বেগুন, শুধু বিছানার সোফায় গড়াগড়ি করি। সাদ ভাইয়ের কথার জবাবে বলি আমি। সবাই হেসে দেয়। পায়েল আমাদের মাঝে উপস্থিত হয়। সেও শাড়ি পরেছে, পেঁচিয়ে বলা যেতে পারে। ও তো তাও পেঁচিয়েছে, আমি তো তাও পারি না। আপনি শাড়ি পরিয়ে দেয়। আমি ছবি তোলার জন্য যেভাবে শাড়ি পেঁচাই সেভাবেই পেঁচিয়েছি। তুই ভালো করে শাড়ি পরাতে পারিস। পায়েলের সাথে আমিও শাড়ি পরে আসছি, তোমরা থাকো। সবাই শাড়ি পাঞ্জাবি পরে সেলফি তুলবো। আপনি পায়েলকে নিয়ে বেরিয়ে যায়। আমি, ফালাক, সাদ ভাইয়া খাটে বসে খোশ গল্প করতে লাগি। দোয়েল যা ইন্ট্রোভার্ট, ভাবতেই পারিনি ওর এভাবে বিয়ে হবে। আপনারা সবাই ওকে কোন হিসেবে ইন্ট্রোভার্ট বলেন? আমি ভেবে পাই না। সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে, আমার মাথা খায়। সাদ ভাইয়ের কথার জবাবে বলে ফালাক, খানিকটা রাগ হয়। তোর কাছে যদি ইন্ট্রোভার্ট থাকতেই হয় তাহলে তুই কিসের প্রিয় মানুষ? প্রিয় মানুষের কাছে কিসের ম্যাচুরিটি? খানিকটা অভিমান কণ্ঠে বলে। হ্যাঁ, আমিই তো কানের কাছে ঘ্যান ঘ্যান করি, আর অন্য মেয়েরা তো তাকে ফিসফিসিয়ে গান শোনায়, তাই না? বেশ কিছুক্ষণ আমরা খোশ গল্প করি। আপনি পায়েল সেজে আসে। আমরা সেলফি তোলার প্রস্তুত। সাদ ভাই বেশ লম্বা। আপনি মাঝে মাঝে তাকে খাম্বা বলে রাখে। এই খাম্বা, তুমি ফোন হাতে নাও। আমরা সবাই হেসে দেই। সেলফি তোলা হয়ে গেলে আমরা খাটে গোল হয়ে বসে ছবিগুলো দেখতে লাগি। ছবিগুলো দেখে পায়েল কিছুটা উদাসীন কণ্ঠে বলে, দেখছিস আপনি আপনি তোদের সবার জামাই আছে, আজ আমারও যদি জামাই থাকতো তাহলে এই সেলফিটা পূর্ণতা পেত। পায়েলের কথা শুনে আমরা সবাই একসাথে হেসে উঠি। আপনি পায়েলের মাথায় হালকা চড় দিয়ে বলে, বেশি পেকে গেছিস? আচ্ছা ফালাক ভাইয়া, তোমার কি ছোট ভাই আছে? কেন? আর চোখে তাকিয়ে বলে ফালাক। পায়েল লাজুক কণ্ঠে বলে, না মানে আমার একটা গতি হতো আর কি। আবার আমরা হেসে দেই। এরই মধ্যে কলিং বেলের আওয়াজ। পাশের ঘর থেকে আম্মু চিৎকার দিয়ে বলে ওঠে, দোয়েল, দরজাটা খুলে দে। বিয়ে কনেকে বলছে দরজা খুলে দিতে, আমি যাচ্ছি। ভেঙচি কেটে বলে আপনি। আপনি উঠে যায়। সাদ ভাইয়া ফালাককে বলে, তোমার বাবা মাই এসেছে হয়তো। বলতে না বলতে আপনির ডাক। ফালাক, আঙ্কেল আন্টিরা আসছেন। ফালাক উঠে যায়। ফালাকের পেছনে পেছনে সাদ ভাইও যায়। আমি উঠতে যাব, ঠিক তখনই পায়েল আমার পথ আটকে বলে, তুই বিয়ের কোণে, তুই এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে থাকবি। তুই কেন দৌড়ে শ্বশুরবাড়ির মানুষজনকে দেখতে যাবি? দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ম্যারেজ রেজিস্ট্রি হয়। ফালাকের পরিবারের মোটামুটি সবাইকে আমার ভালো লাগছে, কিন্তু ওর দাদি আর বোনকে আমার একটু বেশিই ভালো লাগছে। যদিও আমি দাদির কথা সঠিকভাবে বুঝি না। গ্রামের সহজ সরল মানুষ হওয়ার কথাবার্তায় ওনারা খুলনার খাঁটি আঞ্চলিক ভাষার টান আছে। ফায়জা ফালাকের ছোট বোন, 7-এ পড়ে। পাইলের থেকে 1 ইয়ার জুনিয়র। প্রায় সমবয়সী হয়। অল্প সময়ের মধ্যেই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আমার শ্বশুরবাড়ির লোকজন রাতেই রওনা দেন খুলনার উদ্দেশ্যে।
তারা থাকার কারণে আমি অস্বস্তি সহ্য করে শাড়ি পরেছিলাম। তারা চলে যাওয়ার সাথে সাথে আমি আমার কমফোর্ট ড্রেস, ঢিলেঢালা টি শার্ট আর প্লাজো পরে নিই। সাদ ভাইয়া ফালাক বাহিরে গেছে। ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে আমি চায়ের পানি গরম দেই। আমার কাছে এই চাটা এক ধরনের মাদক, যা ছাড়া আমি প্রায় পাগলের মতো হয়ে যাই। এই জিনিসটা না থাকলে কবে যে আমি মাথা ব্যথায় মারা যেতাম। তাছাড়াও আমার সকল মানসিক রোগের ওষুধ এই চা। বিয়ের আগে দিয়ে প্রায় ফালাকের সাথে ঝামেলা হতো, আপসেট থাকতাম অনেক। তখন চা খাওয়ার মাত্রাটা বেড়ে যেত। আমি সাধারণত দিনে 2 বার চা খাই, সকাল আর বিকাল বা সন্ধ্যা। এটা শুনে অনেকেই বলে মেয়েটা মাত্র 2 কাপ চা খেয়ে নিজেকে চাখোর দাবি করে। না ভাই না, আমার কাপে চা খাইতে মুখে সুরসুরি লাগে। বড় একটা মগ কিনেছি, সেই মগ ভর্তি করে 2 বেলা চা খাই। কিন্তু কোনো বিষয় আপসেট থাকলে চা খাওয়ার মাত্রা অনেক বেড়ে যায়। তখন দিনে 10 থেকে 12 মগ চা খাওয়ারও রেকর্ড আছে আমার। এতটাই আমি এই জিনিসটার প্রতি আসক্ত। আম্মুর মতে আমার এই ক্ষুধা মন্দার মূলে নাকি রয়েছে আমার চা খাওয়া। মাঝে মাঝে চা পাতি আম্মু লুকিয়ে রাখে, কিন্তু আম্মু ভুলে যায় যে আমি আম্মুরই মেয়ে। রুমে সব সময় আমি ইমার্জেন্সি চা পাতি রাখি, তখন সেখান থেকে নিয়ে খাই। সাদ ভাইয়া ফালাক রাতে 10:30টার দিকে ফেরে। ওরা বাসায় আসতে না আসতেই শুরু হয় আম্মুর রাতের খাওয়ার জন্য তাগাদা। দুপুরে আমার খাওয়া হয়নি, খিদে পেটে ছোছো ডাকছে, যার কারণে এইবার আর পরে খাবো বলে ঘ্যান ঘ্যান করি না। সবার আগে টেবিলে বসে যাই। আমার খাওয়ার তোড়জোড় দেখে আপনি টিটকারি মেরে বলে, দেখেছো আজ আর খাওয়াতে তার আলসেমি নেই। খুব বলতো আমার বিয়েতে আমি আগে আগে খাবো, অথচ একটু আগে চা খেতে খেতে বলল, জানিস আপনি আজকে আমার দুপুরে খাওয়া হয়নি। আপনির কথা সবাই হেসে দেয়। আমি লজ্জায় পড়ি সবার সামনে। আম্মু আপনি খাবার পরিবেশন করে। আব্বু খেতে খেতে ফালাককে বলে, রিলেশন করেছো জানো কি না জানি না, তারপর বলেছি দোয়েলের চা ছাড়া সব খেতে রাজ্যের আলসেমি। না খেয়ে থেকে মরে যাব, তাও নিজে থেকে খাবে না, ওকে খাইয়ে দিতে হয়। তোমার হাতে তুলে দিয়েছি, তুমি দেখে রেখো ওকে। দেখো মেয়েটা যেন কষ্ট না পায়, মুখ ফুটে সব বলে না। তাই তো তোমাদের ঘটনার কথা আমরা কেউ জানতে পারিনি। আপনি চিন্তা করবেন না, দায়িত্ব যখন দিয়েছেন আমি সর্বস্ব দিয়ে তা পালানোর চেষ্টা করব। ফালাক বলে, খাওয়া শেষ হলে আব্বু আম্মু নিজেদের রুমে ঘুমাতে যায়। আমরা সবাই ড্রয়িং রুমে বসি আড্ডা দিতে। বাহির থেকে আসার আগে ওরা কোকাকোলা এনেছে। আমি কোকাকোলা গ্লাস নিয়ে আসি। অত আদিক্ষেত করে ঢেলে দিতে পারবো না, যার লাগবে নিয়ে খাবে। আমি আপনি একে অপরের লাভ স্টোরি বলি। পায়েল ভীষণ মুখ নিয়ে গালে হাত দিয়ে সেগুলো শোনে। আর যদি একটা প্রেম করতাম, আমারও জামাই থাকতো। এইটে পরে মেয়েরা কি প্রেম করবে? হ্যাঁ, ভেঙচি কেটে বলি আমি। সবাই মৃদুস্বরে হেসে দেয়। 1:30টা পর্যন্ত আমরা আড্ডা দেই। সাদ ভাইয়ের অফিস ধরতে হবে গিয়ে, তাই আপনি ভাইয়া ঘুমাতে যায়। আমি আর ফালাকও নিজেদের ঘরে যাই। পায়েল সাধারণত আমার সাথে থাকে। আজ ফালাক থাকায় তাকে গেস্ট রুমে ঘুমাতে দেওয়া হয়েছে। ফালাক ঘরে ঢুকতে আমি দরজা লাগিয়ে দেই। মুচকে হাসি দিয়ে বলি, আজ আমরা প্রথম একসাথে রাত কাটাবো। আমার কথা শুনে ফালাক লাজুক হয়ে হাসি দেয়। আমি দাঁতে দাঁত কামড়ে বলি, আর আজ তুই তোর কাজের কৈফিয়ত দিবি? ফালাক বেকুবের মতো আমার দিকে তাকায়। চোখ মুখ দেখে মনে হচ্ছে ও ভিতরে ভিতরে আওড়াচ্ছে শালা কি ভাবলো। আর কি হলো? আমি আবার বলি, যা যা জিজ্ঞাসা করবো ঠিক ঠিক উত্তর দেবে। ফালাক শুকনো ঢোক গিলে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আমি ওকে সাইড দিতে বলি, আমি বসবো। ও সরে বসে। আমি বলা শুরু করি, নাম্বার 1, তুই সিগারেট খাওয়া ধরলি কবে থেকে? ও করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। বল। বলছিল কিভাবে সিগারেট খাই আমি? রাতে যখন খাইতে বসছিলাম তখন আপনার গা থেকে আমি সিগারেটের গন্ধ পেয়েছি। সার, আমি তো মিন্টের চুইংগাম খেয়েছি। সাদ ভাইয়া বলল মিন্ট জাতীয় কিছু খেলে নাকি সিগারেটের গন্ধ চলে যায়। সাদ ভাইয়া জানো কিভাবে? উনিও তো খান। তোমার যেমন চা ছাড়া অস্থির লাগে, আমাদের তেমন সিগারেট ছাড়া অস্থির লাগে। আপনি কি বলতেছি? জানেন উনি ঘরে সিগারেট খাওয়ার পারমিট দেন নাই, তাই ভাইয়া বাইরে খায়। ফালাকের সাথে আমি কথাই পারি না। বেশি ফটো করে ছেলেটা মনে হয়। আমার চুপ থাকতে দেখে হাসতে লাগে ও। আমি ধমক দিয়ে বলি, এত হাসির কিসের? হাসলে মানুষ বেশি দিন বাঁচে, বাঁচার জন্য হাসে। আমি একটু ওর দিকে এগিয়ে যাই। ও লজ্জায় কিছুটা সরে যায়। আমি শান্ত কণ্ঠে বলি, সত্যি করে বলো তো ফালাক, তুমি কি ভালো ছেলে?
ও শার্টের কলারটা হালকা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, লাখে একটা। ভালো ছেলেরা কখনো সিগারেট খায় না, কারণ ওরা জানে ঠোঁট জোড়া তাদের বইয়ের হক। কথাটা বলে মুহূর্তে ওর অক্ষি জোড়া দুটো আমার হাতে দিয়ে আড়াল করে ওর ঠোঁটে আমার ঠোঁটে হালকা ছোঁয়া দিয়ে দেয়। ও তাজ্জব, চোখের পলক পড়ছে না ওর, বড় বড় চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লজ্জায় বালিশের মুখ গুজে শুয়ে পড়ি। মস্তিষ্ক কাজ করছে না আমার। কি করে ফেললাম আমি? হায় হায়, দোল এতটা অসভ্য হয়ে গেছে কিভাবে? ছি ছি ছি, আমি তো মনে হচ্ছে এক্ষুনি জমি 2 ভাগ করে তার ভিতরে ঢুকে যাই। নিজের কাছে নিজেকে লজ্জা লাগছে। দোয়েল, এই দোয়েল। ফালাক আমায় ডাকছে, কিন্তু আমার প্রচণ্ড লজ্জা লাগছে। ঝোঁকের বসে কি না কি করে ফেলেছি। আমি কোনো সাড়া দেই না ওর ডাকে। দোয়েল ওঠো না। আমার ঘুম পেয়েছে, ডোন্ট ডিস্টার্ব। ঘুম পেয়েছে না লজ্জা? যেটা ধরে নাও। লজ্জাই ধরলাম, কিন্তু তুমি তো বলেছিলে আমার সব কাজের কৈফিয়ত নেবে। আজ আর না, বেঁচে থাকলে কৈফিয়ত নেওয়ার অনেক সময় পাবো। ফালাক কোনো কথা বলে না, চুপ করে বসে বসে মুসকি মুসকি হাসতে থাকে। আমি চুলের আড়াল দিয়ে সেগুলো দেখি। ওর চোখে মুখেও লজ্জা ফুটে উঠেছে। ও উঠে গিয়ে লাইট অফ করে ডিম লাইট দিয়ে আবার বিছানায় আসে। আলতো ছোঁয় আমার মুখের উপর থেকে চুলগুলো সরায়। আমার অক্ষি যুগল তখন তার দিকে। ড্রিম লাইটের আলোয় তোমার চোখ জোরে জলজল করছে, ভীষণ মায়াবী লাগছে। গ্রিক মেথোলজিতে যেভাবে মৎস্যকন্যার চোখের মায়ের বর্ণনা দেওয়া হয়েছে ঠিক সেরকম লাগছে। আমি লজ্জায় চোখ জোড়া নামিয়ে দিই। ফালাক হেসে দিয়ে আমায় জড়িয়ে ধরে। আমি লজ্জায় আরও চুপসে যাই। কি জানি বাবা, আমার এত লজ্জা আজ হঠাৎ কোথা থেকে আসলো? আমি তো এত লাজুক মেয়ে না। খানিকক্ষণ বাদে আবারও বলে, ট্রাস্ট মি দোয়েল, আমার কল্পনার বাইরে ছিল যে তুমি এমনটা করতে পারো। আমার কাছে নেহাতে তুমি একটা নিরামিষ মেয়ে ছিলে। বুঝলাম, তাই ইগনোর করতাম। তা না, ব্যস্ততার জন্য সময় দিতে পারিনি। জানি তো আমার অবস্থান কেমন। তুমি বলে আছো আমার সাথে, অন্য কেউ হলে কবে ছেড়ে দিত। কথাটা বলে ও আমার কপালে আলতো করে চুমু দেয়। ভাই, আজ আমি লজ্জায় শেষ হয়ে যাব। ওর জড়িয়ে ধরা মাত্রাটা আরও বাড়ে। আমায় নিজের বাহু ডোরে শক্ত করে আবদ্ধ করে বলে, এই ধরলাম, আর ছাড়তেছি না। মাঝখানে এইচএসসি পরীক্ষার এডমিশনের চাপের ফালাকের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধ ছিল। তার মধ্যে আমি যথেষ্ট আপসেট ছিলাম মেডিকেল এডমিশন নিয়ে। যথেষ্ট পয়েন্ট থাকার পরও মাত্র 1.5 মার্কের জন্য আমি মেডিকেলে চান্স পাই না। অথচ ছোটবেলা থেকে এই লাইনে পড়ার জন্য আমি কতটা পরিশ্রম করেছি। তীরে এসে নৌকা ডুবার মতো। পরে ডিসিশন নেওয়া হয় প্রাইভেটে এডমিশন নেব। ধানমন্ডির একটা প্রাইভেট মেডিকেলে আমি এডমিশন নেই। ধানমন্ডিতে একটা 2 রুমের ফ্ল্যাট নিয়ে আমি আর ফালাক থাকতে শুরু করি। যদিও ধানমন্ডি থেকে ওর ক্যাম্পাস বেশ দূরে হয়ে যায়, তারপরও ফালাক আমার জন্য ধানমন্ডিতে থেকে যায়। ও বাসে ঝুলে ঝুলে যাক, ওর সমস্যা নেই, কিন্তু আমায় যেন দুর্ভোগ পোহাতে না হয়, তাই আমাদের ধানমন্ডিতে থাকা। তাছাড়া ঢাকার প্রায় মেয়েরা রাস্তাঘাটে বাসে হ্যারাসমেন্টের শিকার হয়। সময় দিতে না পারলেও দায়িত্বে তার গাফিলতি নেই। অনার্স প্রায় ওর শেষের দিকে। অনার্স শেষ করেই ছোটোখাটো জব করতে চাইছে। তারপর মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো জবে ঢোকার ইচ্ছা তার। যেহেতু বাংলাদেশে কোনো ভালো চাকরি করতে চাইলেও কর্তৃপক্ষ অভিজ্ঞতা লোক চায়, তাই অভিজ্ঞতার জন্য হলেও তার ছোটোখাটো চাকরি করতে হবে। প্রতিদিন ভোর সকালে বেরিয়ে যায়, আসতে আসতে রাত 11টা-12টা বেজে যায়। কখনো কখনো ক্যাম্পাসের আশেপাশে টিউশনিগুলো প্রায় সারাদিন সেখানেই থাকতে হয় ওর। রাতে আমি তার জন্য খাবার নিয়ে বসে থাকি। সে আসে, একসাথে খেতে খেতে আমাদের সারাদিনের টুকটাক কথা হয়। আর দিন শেষে একে অপরকে আলিঙ্গন করে শান্তির ঘুম। এভাবেই চলতে লাগে আমাদের সাদামাটা সাংসারিক জীবন। পড়াশোনার খরচ আব্বুর থেকে এনে, আর টুকটাক হাত খরচের টাকা ফালাক দেয়। সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমি ওকে ছোট ছোট গিফট দেই। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, ফালাক আমায় কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না। এই তো সেই দিনই বললাম কাছে ধানমন্ডি লেক, একটু ঘুরে আসি। ও মা, সে মুখের উপর না বলে দিল। খুব রাগ হচ্ছিল সেই দিন। কয়েকদিন ভালো করে কথাই বলিনি জিদ ধরে, কিন্তু ব্যাটা তো বহুত শেয়ানা। যাইতে আসতে সালাম দেয়, ঠাস ঠুস ফোন দিয়ে সালাম দেয়। সব কামাইয়ের লোভে সালামের জবাব দিয়ে বারবার কথা বলে ফেলি। আজও শুক্রবার 7টায় উঠে নাস্তা বানানোর কাজে লেগে পড়ি। আমি রান্নাবান্না অতটা ভালো পাই না, পেট ভরানোর জন্য নুডলসটাই পাই ভালো।
আজ ভিন্নভাবে নুডলস বানানোর ট্রাই করব। মানে নুডলস দিয়ে নতুন রেসিপি, এই আর কি। সয়া সিদ্ধ বসিয়ে দিই। এটা একটু টাইম লাগে সিদ্ধ হতে, ঝামেলাও লাগে জিনিসটা। সিদ্ধ করো, চেপে চেপে পানি বের করো। এই পানি বের করতে গিয়ে কত যে ছ্যাঁকা খেতে হয়েছে তার কোনো হিসাব নেই। টেস্ট অত ভালো লাগে না আমার, কিন্তু ফারাকের পছন্দ, তাই ওর সাথে আমায়ও খেতে হয়। এমনিতে খোটা দেয় রান্না পারি না বলে। সয়া সিদ্ধ হয়ে গেলে পানি ছড়িয়ে সেগুলো ঠান্ডা হওয়ার জন্য আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখি। তারপর নুডলস সেদ্ধ বসিয়ে দেই। নতুন সংসার, প্রয়োজনীয় অনেক কিছুই কেনা হয়ে ওঠেনি। পাশের ঝুড়িতে দেখি দুটো ছোট গাজর আর ডিম আছে। ওগুলো বাদ যাবে কেন, ওগুলো কাজে লাগিয়ে দিই। গাজর গ্রেটারের সাহায্যে কিচি করে সেগুলো নুডলসের সাথে সেদ্ধ বসিয়ে দেই। তারপর ময়দার সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে খামি বানাই। এতক্ষণে সয়াও ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলো থেকে চিপে পানি বের করে নেই। নুডলস গাজর সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ, মরিচ, সয়া, ডিম, নুডলসের সাথে কাটা টেস্ট মেকার দিয়ে নুডলস রান্না করে নেই। সয়া অপছন্দের আরেক কারণ এটা অতিমাত্রায় তেল চুষে নেওয়া। সাশ্রয়ের জন্য সয়া বাদ দিতে বলি, তেলের যা দাম তার মধ্যে এটা পুশ করে তেল খেয়ে নেয়। আজকে স্পেশাল রেসিপি তো, তাই একটু নাগা সস অ্যাড করি। ময়দার খামি থেকে ছোট ছোট লেচি কেটে নেই। তারপর সেগুলো বেলে ছোট সাইজের রুটি বানাই। রুটিগুলোর মাঝখানে নুডলস রেখে একটা মোমোর শেপ দেই। কাল এত করে দেখলাম মোমোর বিভিন্ন ডিজাইন, তাও হলো না। শেষে কোনো রকমের ভেতরে নুডলস পুরে আমি মোমোগুলো ভাপে বসিয়ে দেই। নাস্তা রেডি হতে হতে 8:30 বেজে যায়। গিয়ে দেখি ফালাক এখনও মরার মতো ঘুমাচ্ছে। আমি গিয়ে ওকে ডাকি, ও ওঠে না। বাম মাছের মতো মোচড়ামুচড়ি করতে লাগে। আমি ধমক দিই, ওই বেটা ওঠ, নতুন রেসিপি বানালাম কষ্ট করে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগবে না, তখন আবার আমায় মেজাজ দেখাবি। আমার ধমক খেয়ে ফালাক লাফ দিয়ে ওঠে। নিষ্পাপ চাউনিতে এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ অবাক কণ্ঠে বলে, নতুন রেসিপি? মোমো, নুডলসের মোমো। আমার কথা শুনে ফালাক ফিক করে হেসে দেয়। হোয়াট দ্য ফাক, নুডলসের মোমো? গরিবের কে খাবা? ফালাকের কথা শুনে আমার রাগ হয়। প্রায় আমায় এভাবে খোঁচা মেরে কথা বলে ও। না খেয়ে ফ্রেশ হয়, গরম গরম খেয়ে তারপর কেকা আপা যা খুশি বলিস। ফারাক ফ্রেশ হতে যায়, মেঝেতে পাটি বসিয়ে প্লেট করে মোমোগুলো আনে আর একটা বাটিতে সয়া সস, নাগা সস, লেবুর রস মিশিয়ে আরেকটা সস বানায়। ফালাক ফ্রেশ হয়ে এসে সব কিছুর উপর একবার নজর বুলিয়ে নেয়। সুন্দর হয়েছে না মোমোগুলো? মোমো কই, এগুলো তো পোটলা। ফালাক টাওয়ালটা জানলার গ্রিলে মেলে দিয়ে ফালাক খেয়ে বসে। ভাই সিরিয়াসলি, নুডলসের মোমো খেয়ে যদি মারা যায়? মরবি না, বদ মানুষ বাঁচে বেশি দিন দুনিয়ার। ও আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে। আমি একটা মোমো নিয়ে খেতে খেতে বলি, দেখ খেলাম, আমি মরি নাই, তার মানে তুইও মরবি না। আমার দেখা দেখি ফালাকও মোমো খেতে লাগে। ভালোই তো হয়েছে। গরিবের কে কাপড় রেসিপি, ঝাল ঝাল কি দিয়েছ? নাগা সস দিছি শুধু, আজকে বাড়তে। আমার কথা শুনে ফালাকের চোখ কপালে ওঠে। ও ঝাল একদমই খেতে পারে না। নাগা সসকেও বিষের মতো ভয় পায়। আমি খাই বলে ও এনে দিয়েছে। ওর গলার স্বর খানিকটা চিকন হয়ে যায়। আল্লাহ, বলো কি, নাগা সস? আজ আমি শেষ দোয়েল। কমাই দিছি সাগর, আমি যে সস দিয়ে খাচ্ছি ওটা ঠোঁটে ছোঁয়ালেই তো তুই চিৎকার চেঁচামেচি করবি, এত ঝাল। তাই কি? ঝালকে হারিয়ে দেওয়ার জন্য তুমি আছো না? মানে তুমি প্লিজ স্টপ ফালাক। ওর কথা শুনে খাওয়ার আগে আমি কথাটা বলে ওকে থামিয়ে দেই। ফালাক লাজুক হাসি দেয়। আমিও লজ্জায় চোখ মাটিতে নামিয়ে খেতে লাগি। খাওয়া হয়ে গেলে আমরা যে যার মতো বাসন ধুতে লাগি। ডিল হয়েছে আমাদের মধ্যে নিজের কাজ নিজেই করতে হবে। ফালাক বাইরে যাওয়ার জন্য রেডি হয়। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, কিছু আনা লাগবে? দুধ আর ডিম আনিও, আজ পুডিং বানাবো নি। এই একটা জিনিস তুমি ভালো বানাতে পারো। আমি চাপা হাসি দেই। ও বেরিয়ে যায়। আমি দরজা আটকে দিয়ে বাথরুমের কাপড় ভেজে। সারা সপ্তাহের কাপড় জমে রয়েছে। ফালাকেরই বেশি। ও একদিন ওই শার্ট, একদিন আরেক শার্ট পরবে। বাহির থেকে এসে ময়লা কাপড় রাখার চেয়ারে ঢেলে দেবে সে। আর আমি এক সেট জামা ঘাম শুকিয়ে 1 সপ্তাহ পার করে ফেলি। তবে বৃষ্টির দিনে তা অন্য কথা, ভাবতে অবাক লাগে। সেই দিনের অলস দোয়েল আজ কত কাজ করে। উপরওয়ালা যদি মেয়েদের সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা না দিতেন, তাহলে সত্যি বিয়ের পরে মেয়েদের কষ্টের সীমা থাকতো না। যুগের পর যুগ ধরে নারীরা স্যাক্রিফাইস আর অ্যাডজাস্ট করে আসছে। এই দুটো ওয়ার্ড যেন শুধু মেয়েদের জন্য। সংসারে সর্বস্ব দেওয়ার পরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে
একটা শিশু ভূমিষ্ঠ করে একজন পুরুষকে কৃতিত্বের স্বাদ দেওয়ার পরও দিন শেষে নারীরাই কলঙ্কিনী বেশ্যা, নারীরা ছলনাময়ী। বাংলা অভিধানে ৮০% নেগেটিভ শব্দই নারীকে নিয়ে লেখা। সেই দিন শুক্রবারে আমার একটা আশা অন্তত পূরণ হয়েছিল। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সেদিন হালকা শীতল ঝড়ো হাওয়া বইতে লাগে। আমি আর ফালাক তাড়াহুড়া করে ছাদে যাই কাপড় আনতে। ঘরে এসে কাপড়গুলো রাখতে না রাখতে ঝুম করে বৃষ্টি শুরু হয়। আমি ফালাকের দিকে করুণ চোখে তাকাই। বৃষ্টিতে ভেজার দরকার নেই, ঠান্ডা জ্বর হলে। আমি ডাক্তার না, তুই ডাক্তার। সবে মেডিকেলে পা দিয়েছ, এমত অবস্থায় নিজের গর্বের ছবিতে ডাক্তার ভাবা বোকামি। তুই বেশি কথা বলিস। কথাটা বলে আমি ওর হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যাই। ফোনটা ওর হাতে দিয়েই বৃষ্টিতে ভিজতে নেমে পড়ি। ও ছাদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে, আমি বৃষ্টিতে ভিজছি। চিৎকার করে ওকে বললাম ছবি তুলতে। ও ছবি তুলতে আগে হঠাৎ ডাক দিয়ে ইশারায় চুল খুলতে বলে। আমি বলদের মতো চিৎকার দিয়ে বলি, চুল তো খোলাই। ফালাক কপাল চাপড়ায়। আমি মাথায় হাত দিয়ে দেখি খোপা করা চুল। কাটা খুলে দিতেই খোপা আলগা হয়ে যায়। আমি হাত দিয়ে আলতো করে চুলগুলোকে ছাড়িয়ে নিই। তারপর ফালাক আবার ছবি তোলায় মন দেয়। পার্সোনাল ফটোগ্রাফার। শুধু শুধু কি বিয়ে করেছি? বৃষ্টি আরও তীব্র হচ্ছে। আমি ফালাকের কাছে গিয়ে ফোনটা সিঁড়ির এক কোণে রেখে ফালাককে নিয়ে আসি। ফালাকের চোখে মুখে খানিক রাগ আর বিরক্তিকর ছাপ পাই আমি। সেগুলো পাত্তা না দিয়ে লাফাতে লাগি ছাদের উপর জমে থাকা পানির উপর। হঠাৎই খেয়াল করি ফালাকের চোখে মুখে রাগ বিরক্তির ছাপ আরও তীব্র হয়েছে। এখনই যেন আমাকে চোখ দিয়ে ধ্বংস করে দেবে। ওর রাগ কেমন আমি জানি, অনেকটা আশঙ্গিক ঝড়ের মতো, সব লণ্ডভণ্ড করে দেয়। আমি ভীত বিড়ালের মতো থেমে যাই। আমার আচরণ দেখে ফালাক ফিক করে হেসে দেয়। থামলে যা, বৃষ্টিতে ভিজবে না। না থাক, ভীত কণ্ঠে বলি আমি। ও হেসে দিয়ে আমার মতো ছাদে জমে থাকা পানিতে লাফাতে থাকে। আমি অবাক চাহনিতে হেসে দেই। তারপর আমিও ওর সাথে লাফাতে লাগি। খুব ইচ্ছে ছিল আমার ফালাকের সঙ্গে একসাথে বৃষ্টিতে ভিজব। ঢাকায় আসার পর প্রতিবারই যখন বৃষ্টি হতো আমি আনমনে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম। কবে সেই দিন আসবে আমি আমার ফালাক একসাথে বৃষ্টিতে ভিজব। উপরওয়ালার অবশেষে আমার ইচ্ছাটা পূরণ করেই দিলেন। ছাদে থাকা গাছগুলো থেকে একটা অলকান্দা ফুল ছিঁড়ে এনে ফালাক আমার কানে গুঁজে দেয়। আলতো করে চুপকে ধরে হেসে বলে, ফুলের সাথে আগাছা। আমার মুখ মলিন হয়ে যায়। অভিমানী কণ্ঠে বলি, আমায় আগাছা বললা? ফালাক আবার কপাল চামড়ায়। আমি তো আগাছা বলতে যাবো কেন? ওই যে 3 বেলা নুডলস ঢেলি, এই দুঃখে। খাইতে খারাপ লাগে না তোমার নুডলসের নতুন নতুন রেসিপি? হয়েছে, তেল দিতে হবে না। তেলই তো দাও, তাই তো আগাছা বললা। ওরে, আমি তোমার কানে গুজে থেকে জিনিসটা আগাছা বলছি। তুমি তো আমার ফুল, তুমি আগাছা বলবো কেন? হাউ রোমান্টিক জামাই। আহ্লাদি কণ্ঠে কথাটা বলে আমি ফালাককে জড়িয়ে ধরি। আজকের দিনটা যেন উপরওয়ালা আমার জন্যই বানিয়েছেন। সন্ধ্যায় আগ দিয়ে বৃষ্টি থামে আর পশ্চিম আকাশে সূর্যমামা দিনের শেষ দেখা দেওয়ার জন্য ঘন মেঘের পর্দা ঠেলে উকি দেন। ঠিক তার বিপরীতে দক্ষিণ পূর্ব আকাশে অর্ধবৃত্তের 7 রঙের রংধনু দেখা পাই আমরা। একই দিনে বৃষ্টি বিলাস আর রংধনু দর্শন। দুজনের ব্যস্ততায় ছোট ছোট খুশির মুহূর্ত নিয়ে ভালোই যাচ্ছিল আমাদের টুনাটুনি সংসার। আমার নিঃসঙ্গতা কাটাতে ফালাক আমায় একটা বেড়ালের বাচ্চা এনে দাও বলা যায় না। ভাগ্যক্রমে রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে ফালাক, মায়া হয় আর বাসায় নিয়ে আসে। ও জানে আমার বিড়াল কতটা পছন্দের। বিড়ালের বাচ্চাটার তখনও চোখ ফোটেনি, গায়ে ছিল অসংখ্য পোকা। নিয়ে আসার 3 দিন পর বাচ্চাটা চোখ ফোটে। ক্যাম্পাস কাছে থাকায় ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ওর যত্ন নিতাম। একদিন ক্লাস করে এসে দেখি কার্টুনের বাক্সে বসে মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে আলতো করে ওকে উঠিয়ে নিই। ও মিউ করে ডাক দেয়। বাচ্চাটা আনার পর অলস সময়গুলো আমাকে ওকে নিয়ে দিব্যি কেটে যায়। যেহেতু বুঝতে পারিনি বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, তাই নাম রাখা নিয়ে বিড়ম্বনায় ছিলাম। অবশেষে আদর করে ওর নাম রাখি বিলাই। সিম্পলের মধ্যে গর্জিয়াস নাম। চড়ুই পাখির সাইজের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়। ওর চাঞ্চল্যতা বাড়ে। বাসায় যতক্ষণ থাকে সর্বক্ষণ সে আমার পেছনে পেছনে ঘোরে। একদিন ও চেয়ারে জমে থাকা ফালাকের সারা সপ্তাহের কাপড়ের উপর পটি করে দেয়। এমনিতে বিলাই বাথরুমে গিয়ে পটি করে। ফালাকের সাথে ঝগড়া হয়েছিল সেদিন, তাই বোধহয় ফালাকের জামায় কাজ সেরে নিয়েছিল সে। কিন্তু সেই দিন কী নিয়ে যে বিড়াল প্রাণীটা কিউট হলো, ওর পটি অনেক দুর্গন্ধযুক্ত হয়।
ফালাক সেদিন বাসায় ছিল, কি একটা কাজে যেন বাহিরে গিয়েছিল। আমি রান্নাঘরে ছিলাম। ফালাক তো বাহিরে এসেই দুর্গন্ধ পায়। গন্ধকে অনুসরণ করে দেখে ওর জামা কাপড়ে বিলাই পটি করে রেখেছে। সে তো দেখেই মুখ চেপে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে চিৎকার চেঁচামেচি করে সে বাসায় মাথা তুলে নেয়। আমি অন্যায় হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচির কি আছে? চিৎকার চেঁচামেচির কি আছে মানে? তুমি কি না খেয়ে তুলে গুছেছ? গন্ধ পাও না কিছু? আমি লম্বা শ্বাস নেই। মুহূর্তে আমার চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায়। আমি মুখ বাংলার পাঁচের মতো করে বলি, ছি ছি ছি, 2 দিন পর বাচ্চার বাপ হবে, এখন এমন বিদঘুটে দুর্গন্ধযুক্ত বায়ু ত্যাগ করো, শেষে সেই দুর্গন্ধে পাগল হয়ে আমায় ডাকো। পাশে তাকিয়ে দেখি ফালাক আমার দিকে রুদ্র মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। হাত ধরে টানতে টানতে কাপড়ের স্তূপটার পাশে নিয়ে যায়। গন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। নাক মুখ চেপে ফালাক আঙ্গুল দিয়ে ইঙ্গিতে কাপড়ের স্তূপের উপর কিউট বাদরটার কর্মকাণ্ড দেখায়। আমি বিলাইয়ের দোষ ফালাকের উপর চাপাই। আল্লাহ, ফালাক তুমি এইখানে? ছি 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 ছি। ফালাক, তুমি কি মিনা কার্টুন দেখো নাই? মিনা বলেছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করলে আমাকে হক কোলের ডায়রিয়া হইতে পারে। দোয়েল, দিস ইজ টু মাচ। হুঙ্কার দিয়ে বলে ফালাক। আমি শুকনো ঢোক গিলে বলি, পরিষ্কার করতেছি, চিল্লায়ও না। নেক্সট টাইম যদি তোমার পিরিতের বিলাই এই কাজ করে, ওরে লাথি দিয়ে বের করে দেব। আমি প্রতি উত্তরে কিচ্ছু বলি না, পরে সুযোগ পেলে ঝাড়বো। বাথরুমের কাপড় পরিষ্কার করছিলাম, হঠাৎই বিলাই এসে গা ঘেঁষতে লাগে। যদিও আমার কথার কোনো জবাব দিবে না, তারপরও ওকে জিজ্ঞাসা করতে লাগি, এই কাজ কেন করলি? ম্যাও 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 বলে ওঠে। আমি শুনে বলি, আব্বু আমার সাথে ঝগড়া করেছিল বলে তুই পটি করে দিবি, এখন তো কষ্ট আমারই হচ্ছে। বিলাই আবার মেও মেও আওয়াজ করে। ফালাক আমার কথা শুনে ফেলেছিল। ও ধমক দিয়ে আমায় বলে, আমি বিলের আব্বু হলাম কিভাবে? ঠিক যেভাবে আমি আম্মু হলাম। 2 দিন পর বাচ্চার মা হবে, তো বাচ্চা মেয়ে যায় না? মা হয়েছি তো বিলাইয়ের মা, আর তুমি বিলাইয়ের বাপ। প্রতিটা অনারের কাছে তার প্যাট অর্থাৎ পোষ্য তার সন্তান সমতুল্য। হাজারো মায়া মমতা জড়িয়ে থাকে পোষা প্রাণীটির প্রতি। পোষা প্রাণীর জন্য ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এই ভালোবাসার অভিমান খুনসুটি আছে, ভালো লাগা আছে, শুধু নেই আঘাত। তারা ছেড়ে যায় আয়ু শেষে, তবে বিশ্বাসঘাতকতা করে না। আর বর্তমান পৃথিবীতে মানুষ সবচেয়ে স্বার্থপর প্রাণী। এরা প্রয়োজনে প্রিয়জন বানায়, স্বার্থ ফুরিয়ে গেলে, প্রয়োজন মিটে গেলে এতে চেনা মুখটা অচেনা হয়ে যায়। আপনি কখনো কাগজের ফুল দেখেছেন? ফালাকের কথা শুনে রিসেপশনের মেয়েটি উঠে দাঁড়ান, জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি স্যার। কাগজের ফুল দূর থেকে দেখতে একদম জীবন্ত, কিন্তু কাছে গেলে প্রাণহীন। আপনাকে ঠিক সেরকম লাগছে। মেয়েটা লাজুক হাসে। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? ইন্টারভিউ দিতে দিতে গলা শুকিয়ে গেছে। মেয়েটা একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনি এটা থেকে পানি খেতে পারেন। আপনার পার্সোনাল এটা? জি। কোনো অসুবিধা হবে না তো? না স্যার, আপনি খেতে পারেন। ফালাক পানি খেতে লাগে। হঠাৎই রিসেপশনের মেয়েটা অন্তত বিনয়ের সাথে ফালাককে বলে, স্যার আপনার ইন্টারভিউ কেমন হলো? ফালাকের মুখে পানি নিয়ে মেয়েটার দিকে কিছুক্ষণ বেকুবের মতো চেয়ে থাকে। পানি গিলে পানিটা রেখে একরাশ বিরক্তি নিয়ে বলে, অতি মাত্রায় জঘন্য। কথাটা বলে ফালাক প্রস্থান করে। মেয়েটা বেকুবের মতো ফালাকের যাওয়ার পানে চেয়ে থাকে। ফালাক বাইরে থেকে এসে ক্লান্ত শরীর দিয়ে ধূপ করে বিছানায় পড়ে। আজ সব টিউশন থেকে ছুটি নিয়েছিল সে। দোয়েল বাসায় নেই, ক্লাস করতে গেছে। বিলাই এসে ফালাকের গায়ে বড় মায়েসে নিজের মাথা ঘষতে লাগে। ফালাক বিলাইকে সরিয়ে নিজে উঠে বসে। আলতো করে বিলাইয়ের গায়ে হাত বুলায় ফালাক। একসময় দুষ্টুমির জন্য বিলাইকে পছন্দ করতো না ফালাক, কিন্তু এখন পছন্দ করে। দোয়েলের অনুপস্থিতিতে ফালাক বিলাইয়ের মধ্যে দোয়েলকে খুঁজে পায়। বেশ অনেক সময় ফালাক বিলাইয়ের সাথে কাটায়, কিন্তু দোয়েলের আসার নাম নেই। ফালাক ও দোয়েলকে ছাড়া এইটুকু সময় অস্থির হয়ে গেছে। না জানি দোয়েল কিভাবে ফালাককে ছাড়া একটা গোটা দিন কাটিয়ে দেয়। এখন তো তাও বিলাই আছে, আগে তো কেউ ছিল না, একা ছিল দোয়েল। ইন্ট্রোভার্ট হওয়ায় আশেপাশের ফ্ল্যাটের কারোর সাথেই দোয়েল ফ্রিলিভাবে মিশতে পারে না। ফালাক বিলাইকে কোলে নিয়ে বলে, না জানি তোর আম্মু কিভাবে থাকে আমায় ছাড়া। আমি তো ঘন্টা দেড়েকেই অস্থির হয়ে গেছে। বড্ড কষ্ট দিই না তোর আম্মুকে? সব দিক দিয়ে আমি ব্যর্থ। একজন ব্যর্থ ছেলে, ব্যর্থ প্রেমিক, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ মানুষ। দীর্ঘশ্বাস ফেলে ফালাক। পাশের র্যাকে একটা বয়ামি কিছু চানাচুর ছিল। দোয়েলের চানাচুর খুব পছন্দ। বেশিরভাগ সময় দোয়েলের বিছানা বা স্টাডি টেবিলের কাটে, তাই
বিছানায় আর স্টাডি টেবিলের মধ্যে থাকা র্যাকে সবসময় চানাচুর থাকে, যাতে হাত বাড়ালেই পাওয়া যায়। পালাক সেখান থেকে চানাচুর নিয়ে খেতে লাগে, সাথে বিলাইকেও দেয়। কিছুক্ষণ বাদে দোয়েল আসে। কখন আসছো? ব্যাগটা ওয়ার্ড্রপের উপর রাখতে রাখতে বলে দোয়েল। এই তো ঘন্টা দেড়েক হলো। ইন্টারভিউ কেমন হলো? জঘন্য। খালি বলে অভিজ্ঞ মানুষ দরকার তাদের। আমি স্টুডেন্ট লাইফে চাকরির এক্সপিরিয়েন্স পাবো কিভাবে? প্যারা নাই, চিল হয়ে যাবে। একটা দেখিও। কথাটা বলে দোয়েল ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। বেশ তাড়াতাড়ি বের হয় দোয়েল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল দোয়েল। হঠাৎ ফালাক ওর পেছনে এসে দাঁড়ায়। কিছু বলবে? খুব কষ্ট দিয়ে না তোমায় দোয়েল? হঠাৎ এই কথা কেন? আজ তুমি যখন ছিলে না তখন খেয়াল করলাম বাসায় একা একা কেমন লাগে। বিলাই আছে তো। বিলাই তো বিলাই, আর দোয়েল পাখিতে দোয়েল। দোয়েলের শূন্যতা কেউ পূরণ করতে পারে না। আগে যখন দূরে থাকতাম তখন কেমন করতে? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় দোয়েল। দোয়েল হালকা করে ভেজা চুলগুলো বেঁধে রান্নাঘরের দিকে যায়। 4টা বাজে, অথচ দুপুরের খাবার খাওয়া হয়নি। ফালাক দোয়েলের পেছনে পেছনে যায়। জানোই তো দোয়েল, আমার বাবার অবস্থা ভালো না। বাবার টাকা থাকলে টিউশনও করতে হতো না, চাকরির পেছনে এত ছুটতেও হতো না। তুমি ঠিকই সময় দিতে পারতাম। ফালাক দোয়েলের পেছনে পেছনে ঘুরছে আর কথাগুলো বলছে। দোয়েল কোনো প্রত্যুত্তর করছে না। চালের ডাব্বা থেকে 1 কাপ চাল নেয় পাতিলে, সেগুলো ভালো করে ধুয়ে চুলোয় বসিয়ে দেয়। ফালাক এখনো সেগুলো নিয়েই বকবক করছে। দোয়েল এইবার কিছুটা বিরক্ত হয়। তীব্র বিরক্তি চোখে মুখে নিয়ে সে ফালাকের দিকে তাকায়। ফালাক চুপ হয়ে যায়। আমি কি কখনো তোমার কাছে এগুলো নিয়ে অভিযোগ করেছি? শান্ত গলায় বলে দোয়েল। ফালাক না বোধক মাথা নাড়ায়। তো কেন এত কথা বলতেছো তুমি? আমার বেশি কিছু লাগবে না ফালাক। দিন শেষে তোমায় পেলেই হবে। দিন শেষে রাত্রিতে তুমি আমায় যে 1-1.5 ঘন্টা সময় দাও, আমার সাথে গল্প করো, আমরা দুজন যে বালিশ ছোড়াছুড়ি খেলি, তাই আমার কাছে অনেক। হ্যাঁ, একটা সময় ছিল যখন তোমার এই সময় না দেওয়া নিয়ে আমি মনক্ষুণ্ণ ছিলাম, আর তাই ব্রেকআপ করেছিলাম। কিন্তু বিধাতা আমাদের বিচ্ছেদ চায়নি, তাই রাতেই সারা জীবনের জন্য আমাদের বেঁধে দেন। আর আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই লাগবে না, শুধু তোমার সাথে ডাল ভাত আর নুডলস খাওয়ার সামর্থ্যটুকু থাকলেই হবে, যা ইতিমধ্যে তোমার আছে। দোয়েল এক নাগারে কথাগুলো বলে। ফালাক অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুধু তার জন্য একটা মেয়ে কত স্যাক্রিফাইস করেছে, হাত পুড়িয়ে রান্না করছে। দোয়েলদের বাসায় প্রতিদিনই মাংস ভাত খাওয়া হতো, আর এদিকে ফালাকের সামর্থ্য না থাকায় দোয়েল হাসি মুখে ঠিকই ডাল ভাত খাচ্ছে। মেয়েরা সত্যি স্রষ্টার অবাক সৃষ্টি, হাসি মুখে সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। ফ্রেশ হয়েছো? বাহির থেকে যে আসছো, ফ্রেশ হওয়া লাগবে না? দোয়েলের কথায় ফালাকের ধ্যান ভাঙে। আকস্মিকতায় কিছুটা চমকে যায় ফালাক। কিছু বললে? গোসল করতে বললাম। বাহির থেকে যে আসছোস, ড্রেসও চেঞ্জ করিস নাই, যা ওয়াশরুমে যা। ফালাক ওয়াশরুমের দিকে পা বাড়ায়। হঠাৎ পেছন থেকে দোয়েল বলে, শোনো, জামা কাপড় ধুয়ে ফেলিস। তুই আছিস না? হ্যাঁ, আমি তো তোর মাগনা বুয়া, সব করাবি আমায় দিয়ে, নিজের কাজ নিজে করবি। ফালাক আর কোনো প্রত্যুত্তর করে না, ওয়াশরুমে যায়। আগে ফালাককে চুমুর লোভ দেখিয়ে দোয়েল কাজ করিয়ে নিত, যদিও ফালাক সেগুলো বুঝতো, কিন্তু দোয়েলের দুষ্টুমিগুলো ফালাক খুব উপভোগ করত, তাই সেও দোয়েলের সাথে তাল মেলাতো। এখন দোয়েলের মধ্যে কেমন যেন বাচ্চামি দুষ্টুমিগুলো নেই। বড় হয়ে গেছে দোয়েল, সাংসারিকও হয়ে গেছে। আগের মতো ফালাকের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না দোয়েল, বায়নাও ধরে না ঘুরতে নিয়ে যাওয়ার। ফালাক ফ্রেশ হয়ে বের হয়ে আসে, দেখে দোয়েল খাবার সাজিয়ে বিছানায় আছে, পাশে বসে আছে বিলাই। ফালাক খেতে বসে, দোয়েল তখনই শুয়েই আছে। খাবে না? শরীর টানছে না, তুমি খাও, আমি পরে খাবো নে। ফালাক কোনো কথা বলে না, প্লেটে খাবার নিয়ে বিছানায় গিয়ে বসে। ওঠো। আমি পরে খাবো বললাম। উঠতে বলেছে। দোয়েল উঠে বসে। ফালাক ভাত মাখতে মাখতে বলে, আঙ্কেল পই পই করে বলে দিয়েছেন তার মেয়ের ভাত খেতে আলসেমি লাগে, এখনো লাগতেছে, তাই দোয়েল পাখি বলল পরে খাবে সে। কথাটা বলে দোয়েলের সামনে খাবার ধরে ফালাক। দোয়েল মুখ তুলে নেয়, খেতে খেতে বলে, আমি বাচ্চা নাকি যে খাইয়ে দিতে হবে? বললামই তো একটু পরে খাবো। কথা না বলে চুপচাপ খাও। আজ অনেকদিন পর দোয়েল বাবার বাসায় বেড়াতে এসেছে। দোয়েলের রুমটা এতদিনে পায়েল বেশ ভালোভাবেই দখল করে নিয়েছে। দোয়েলের সাজানো গোছানো রুমটা অনেকটাই বদলে গেছে। মিসেস সুমি মেয়ের পেছনে পেছনে আসেন, এসে দেখেন মেয়ে বুকসেলফ থেকে থাকা বইগুলোই আলতো করে হাত বোলাচ্ছে। তোর পছন্দের জিনিস এটা, অন্য সব কিছু পায়েল দখল করলেও তোর বাবা এটাই ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি।
মিসেস সুমির কথা শুনে দোয়েল বুক সেলফের ডান পাশের পাল্লাটা খুলে বইয়ের পেছন থেকে একটা কাপড়ের ব্যাগ বের করে। ব্যাগের ভেতরে একটা টি শার্ট ছিল। বুক সেলফ কেউ ধরে না বলে এখানে টি শার্টটা রেখেছিল দোয়েল। এতদিনে টি শার্টটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল দোয়েল, কিন্তু না, এই টি শার্টটা এখনো ভালোই আছে। টি শার্টটা দেখে মিসেস সুমি মেয়েকে প্রশ্ন ছুড়ে মারেন, এটা কার টি শার্ট? ফালাকের। লাজুক কণ্ঠে কথাটা বলে চোখ নামিয়ে ফেলে দোয়েল। মিসেস সুমি মুচকি হাসে, চোখে ফাঁকি দিয়ে এত কিছু করে ফেলেছিস? দোয়েল লাজুক হাসে। ফালাক ড্রয়িং রুমের সোফায় বসেছিল। দোয়েল টি শার্টটা পেছনে লুকিয়ে ফালাকের পাশে গিয়ে বসে। মিষ্টি করে একটা ডাক দেয়। ফালাক অবাক কণ্ঠে বলে, কিছু বলবে? ছাদে যাবে? না করো না প্লিজ। এত রাতে? চাঁদ দেখতে তো রাতেই যেতে হবে, নাকি ভোর সকালে যাব চাঁদ দেখতে? বেলকনি দিয়ে দেখো চাঁদ। তুই বেশি বুঝিস সব সময়। কথাটা বলে হাঁচকা টান দিয়ে দোয়েল ফালাককে ছাদে নিয়ে যায়। চাঁদের দিকে ঘুরে ছাদের রেলিং এ হেলান দিয়ে বসে দোয়েল আনমনে এসে বলে, প্রেম করার সময় কত কাহিনী না করতাম আমি, তাই না? হঠাৎ এই কথা? আমি তো সব হঠাৎই বলি। চেতার কি আছে? আমি তো চেতে। ফালাক বুঝতে পারে এখন দোয়েলকে সে যা বলবে তাতেই ঝগড়া লেগে যাবে, তাই এই মুহূর্তে চুপ থাকাই শ্রেয়। ফালাক চুপ করে চাঁদের পানে চেয়ে থাকে। হঠাৎই দোয়েল পেছন থেকে ফালাকের ব্যবহৃত পুরনো টি শার্ট বের করে ফালাকের হাতে দেয়। ফালাক টি শার্ট দেখে খানিকটা অবাক হয়। দোয়েল আবারও মুচকি হেসে বলে, ফালাক, তোমার মনে আছে একবার আমি তোমার একটা টি শার্ট খুলে নিয়ে এসেছিলাম? দোয়েলের কথা শুনে ফালাকের মুখ কালো হয়ে যায়। দোয়েলের কাছে সেটা সোনালী স্মৃতি হলেও ফালাকের কাছে তা লজ্জাজনক স্মৃতি। দোয়েল তখন ক্লাস 10-এ, দুরন্ত কিশোরী, সম্পর্কে শুরু। কে যেন দোয়েলকে বলেছিল প্রেমিকের ঘামের গন্ধে নাকি মানসিক চাপ কমে। সেখান থেকেই দোয়েলের জেদ চেপেছিল সে ফালাকের ব্যবহৃত জামা যেমন করেই হোক নিবে। সেদিন প্রাইভেট ফাঁকি দিয়ে দোয়েল ফালাককে নিয়ে শপিংয়ে গিয়েছিল। প্রায় 4-5 মাসের হাত খরচ জমিয়ে দোয়েল একটা টি শার্ট কেনার টাকা জমায়। খালি গায়ে ফালাক যাবে, ব্যাপারটা কেমন হেলালালা না? তাই এই বুদ্ধি বের করে দোয়েল ফালাকের হাতে একটা হালকা বেগুনি রঙের টি শার্ট ধরিয়ে দিয়ে ট্রায়াল রুমে যেতে বলে দোয়েল। ফালাক কোনো কথা বলে না, কারণ নিয়ে আসার সময় দোয়েল ফালাকের শর্ত দিয়েছিল যাতে ফালাক কোনো কথা না বলে। ট্রায়াল রুম থেকে ফালাক বেরোতেই সে ট্রায়াল রুমে ঢুকে ফালাকের ব্যবহৃত পুরনো জামাটা ব্যাগে ঢুকিয়ে নেয়। ফালাক বেকুবের মতো চেয়ে থাকে। কিছু বলতে যাবে তার আগেই দোয়েল ফালাককে ধমক দিয়ে বলে, একটা কথাও বলবি না তুই? দাম মিটিয়ে দিয়ে দোকান থেকে বের হতেই ফালাক দোয়েলকে প্রশ্ন করে, তুমি না বললে তুমি তোমার কাজিনের জন্য টি শার্ট কিনতে এসছো, তো আমায় শার্ট পরিয়ে রাখলে কেন? আসলে তোমার জন্য টি শার্টটা কিনতে আসছি। এটা যদি বলতাম তাহলে তুমি কখনো আসতে না আমার সাথে, তাই একটু চালাকি করতে হলো। আর তাছাড়াও তোমার ব্যবহৃত জামা আমার দরকার ছিল, কিন্তু আমি যদি তোমার গায়ে টি শার্ট নিয়ে আসি তাহলে তো অন্য মেয়েরা আমার সম্পদের অনেক কিছু দেখে ফেলবে, তাই। দোয়েল লজ্জায় নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে। ফালাক হতবিহ্বল, জানো ফালাক, তুমি যখন দূরে থাকতে না, আমি তখন তোমার এই টি শার্টটা গায়ে জড়িয়ে তোমার গায়ে গ্রান নিতাম, আর তখন মনে হতো তুমি আমার পাশেই বসে আছো। প্রেমে পড়লে, ভালোবাসলে কারো গায়ে ঘামের দুর্গন্ধ কারো কাছে সুগন্ধ মনে হয়। অনেক কষ্ট দিয়েছে না তোমায়? অস্বীকার করব না, দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। আমার সামনে যখন কেউ তার প্রিয় মানুষের হাত ধরে হাঁটতো তখন আমার প্রচুর খারাপ লাগতো। যদি কেউ না থাকতো তাহলে এক কথা ছিল, কিন্তু থেকেও নেই তাই রাগ হতো, ঝাড়তাম তোমার উপর। তুমিও আমায় না বুঝে আমার সাথে উল্টো রাগারাগি করতে, আবার আমরাই একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতাম না। যাই হোক, এখন তো তোমায় নিজের করে পেয়ে গেছি, এখন আর কোনো আফসোস নেই, রাগ হারানোর ভয়ও নেই। কিন্তু আমার আফসোস আছে, আমি আগের দোয়েলকে হারিয়েছি, যে এখন কিছু হলেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না, চিৎকার চেঁচামেচি করে না। এখন সে চুপচাপ হয়ে গেছে, কারণ সে বড় হয়ে গেছে। আমার কাছে সে দুরন্ত চঞ্চল কিশোরী দোয়েলই ভালো। তোমার নামের সাথে নিস্তব্ধতা চায় না দোয়েল। কখনো দেখেছ দোয়েল পাখিকে চুপচাপ থাকতে? আগের দোয়েলকে খুব মিস করি আমি। আগের দিন বাগে খেয়েছে, আগের দোয়েল থাকলে প্যারা শেষ হতো না। যত যাই হোক, সোনালি দিন সেগুলো, আজীবন সেগুলোর কথা ভেবে আফসোস করতে হবে। আফসোস করা লাগবে কেন? মানুষকে একটা আল্লাহ আলাদা শক্তি দিয়েছে, ওই শক্তির সাহায্যে সহজে আমরা আমাদের সোনালি দিনগুলোকে ফিরে পেতে পারি। এই শক্তিটা কি শুনি? কল্পনা শক্তি। কথাটা বলেই ফিক করে হেসে দেয় দোয়েল। ফালাক ওর হাসি দেখে হেসে দেয়।